তুই এ মেয়েকে কিভাবে বিয়ে করলি? আর ইনায়া, তুই আমার ছেলেকে কোন হিসেবে বিয়ে করলি? তোর কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? যাকে তুই কোলে পিঠে বড় করলি আর তাকেই তুই বিয়ে করলি? আম্মু, ওনাকে কোনো কথা বলবে না। আমি ওনাকে জোর করে বিয়ে করছি। ওনাকে কোনো বাজে কথা তুমি বলবে না। আরব, ছোট আম্মুর সাথে বেয়াদবি করো না। ইয়ানার গালে সজোরে থাপ্পড় মারলো আরাফের আম্মু। আর একবার থাপ্পড় মারবে সাথে সাথে আরাফ হাত ধরে বলল, খবরদার আম্মু, আমার বউয়ের গায়ে হাত তুলবে না। ওই এখন আমার স্ত্রী। ওই আর এই বাড়ির কাজের মেয়ে না। আরাব, আমার হাত ছাড়, নইলে তো চামড়া আমি তুলে ফেলবো। আরাফের হাত ধরে ইনায়া সরিয়ে দিলে আরাফের আম্মু চিল্লা পাল্লা করলে সবাই নিচে আসলে ইনায়াকে দেখে বলল, ইনায়া, কি রে তুই আজকে সারাদিন কোথায় ছিলি? আর ভাবি এত রেগে আছে কেন? চিল্লাপাল্লা করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। এই নেয় আমার ছোট ছেলেকে বিয়ে করে বাসায় এসেছে। এখন তুই বল, রাগ করবো না, চিল্লাপাল্লা করবো না, কি করব? আরাফের আম্মুর কথা শুনে সবাই যেন চমকে গেল। দুইজনের দিকে তাকিয়ে বলল, ইনায়া এসব কি বলছে? তুই আরবকে বিয়ে করছস? ইনায়া মাথা নিচের দিকে করলে ইনায়ার আব্বুর রেগে থাপ্পড় মারে, বলল, ছি, তুই এমন জঘন্য কাজ কিভাবে করলি? আরবকে তুই কিভাবে বিয়ে করলি? যাকে তুই ছোট থেকে বড় করলি তাকেই বিয়ে করলি? জঘন্য মেয়ে, তোকে তো আমি মেরেই ফেলবো। ইনায়ার আব্বু মারতে যাবে সাথে সাথে আরাফ হাত ধরে ধাক্কা মেরে দিয়ে বলল, খবরদার, আমার বউয়ের গায়ে আর কেউ হাত তুলে আমি ভুলে যাবো সে আমার কে হয়। আমি ওনাকে জোর করে বিয়ে করছি। আমি ওনাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছি। উনি আমাকে বিয়ে করতে চাই নাই, আমি ব্ল্যাকমেল করে বিয়ে করছি, বুঝতে পারছো? আমি ওনাকে ভালোবাসি, আর আজ থেকে উনি আমার বউ। এতদিন আমি কিছু বলি নাই, যার যেমন ইচ্ছে হয়েছে ওনাকে মারছো, বোকাঝোকা করছো চাকরানি মতো খাটাতে, তারপর ওনাকে বিনা কারণে ভুল ধরে যার যেমন ইচ্ছে অত্যাচার করতে। তাই আমি ওনাকে বিয়ে করছি। ওনার গায়ে যে হাত তুলবে তার সাথে আমি লড়বো। আরাফের কথা শুনে আরাফের আব্বু কাছে আসলে আরাফের আম্মু ন্যাকা কান্না করতে লাগলো। আরাফের আব্বুকে দেখে ইনায়া আরাফ ভয় পেয়ে গেল। আরাফের আব্বু কাছে আসতেই আরাফ নিচের দিকে তাকিয়ে বলল, আব্বু, আপনি সবসময় বলেছেন অন্যায় প্রতিবাদ করতে, সৎ পথে থাকতে। আব্বু, আমি ওনাকে ভালোবাসি। ওনাকে কেউ কষ্ট দিলে আমার সহ্য হইতো না। আমি ওনাকে ভালো একটা জীবন দেওয়ার জন্য ওনাকে বিয়ে করছি। দেখো, কলেজে উঠতে না উঠতে ছেলের মুখের কথা শুনো। এই বেয়াদব মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করে দিয়েছে। ও ইচ্ছে করে আমার ছেলেকে ফাঁসিয়েছে। ও তো ছোট, বুঝতে পারে না, ওর জালে পা দিয়ে ফেলেছে। তুমি একটা কিছু করো। আরাফের আম্মু কথাগুলো কান্না করতে লাগলো। ইনায়া নিচের দিকে তাকিয়ে কান্না মাখা কণ্ঠে বলল, বড় আব্বু আমাকে যা শাস্তি দেওয়ার দেন, আরবকে কিছু করেন না। ও ছোট মানুষ, আবেগের বয়স, ওর রক্ত সবসময় গরম থাকে। দয়া করে ওকে কিছু বলবেন না বা করবেন না। আমি আপনার পা ধরছি। জঘন্য মেয়ে, ওর মা যেমন জঘন্য একজন মহিলা ছিল, তেমন ওই হয়েছে কত বড় খারাপ মহিলা। ছোট ভাইকে বিয়ে করে নেয়। ওই ছোট মানুষ, আবেগ বেশি, তাই বলে ওকে বিয়ে করা লাগবে? তোকে গলা টিপে আগে মেরে ফেললে আজ এই দিন দেখা লাগতো না। ইনায়ার আব্বুর কথা শুনে আরাফের আব্বু সজোরে থাপ্পড় মেরে দিলে সবাই চমকে গেল। ইনায়ার আব্বু গালে হাত দিয়ে বলল, ভাইজান, আপনি আমাকে মারলেন? চুপ, আমার ছেলের বউকে নিয়ে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। আরাব, বৌমাকে নিয়ে রুমে যা। রাফির আব্বু, তুমি এসব কি বলছো? ওকে বৌমা হিসেবে মেনে নিচ্ছ মানে? তুমি বুঝতে পারছো না তুমি আগে একটা... আরাফের আম্মুর মুখের মাগির শব্দ ব্যবহার হতে সজোরে থাপ্পড় মেরে দিলে সবাই ভয়ে চুপ হয়ে গেল। আরাফ ওর আব্বুর দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, আই লাভ ইউ আব্বু। বউ, চলো আমার সাথে। আরাফ ইনায়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। সবাই রাগে গজগজ করতে লাগলো। ইনায়াকে নিয়ে আরাফ রুমে গেলে আরাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খাটে বসে বলল, উফ, আব্বু তো আমাদের মেনে নিয়েছে, এটাই অনেক কিছু। আরাফ, এই কাজটা তুমি ঠিক করলে না। আমাকে তুমি বিয়ে করে একদম ঠিক করো নাই। বড় আম্মু অনেক কষ্ট পেয়েছে। ওইসব রাখো, আমি যা করছি ঠিক করছি। আরাফ, আমার একদম ভালো লাগছে না। আমার তোমাকে স্বামী হিসাবে মেনে নিতে নিজের ভিতরে কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে। আরে কুল, এত ভাবতে হবে না। চলো তোমার রুম থেকে তোমার জামা কাপড় নিয়ে আসি। চলো। ইনায়ার সাথে আরাফ চলে গেল।
আরাফ ইনায়াকে জামা কাপড় বের করতে সাহায্য করতে লাগলো। আরাফের কাজিন তুলি দরজার সামনে দাঁড়িয়ে রাগে গজগজ করতে লাগলো। তুলি মনে মনে ভাবতে লাগলো, কত চালাক, কিভাবে আমার থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিল। ওই নিশ্চয়ই আরাফকে বশ করে নিয়েছে, না হলে আমি এতদিন ধরে ওকে এত সুযোগ দিয়ে যাচ্ছে, তাও আমাকে ইগনোর করেছে। আর সেখানে নাকি ইনায়াকে বিয়ে করলো, যে কিনা ওর 7 বছরের বড়। তুলি কথাগুলো ভেবে রাগে হাত মুঠো করে নিল। আরাফ ইনায়াকে সাহায্য করতে গিয়ে ইনায়ার হাতের সাথে হাত লাগলে আরাফ ইনায়ার দিকে তাকালো, দুইজন দুইজনের দিকে তাকালো। আরাফ ইনায়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। কাছে যাওয়ার আগেই তখনই ছোট ফুপি এসেছে বলে ওঠে, আরাফ, তুই এটা কি করলি? আমার মেয়ের সাথে তোর বিয়ে হওয়ার কথা, আর সেখানে তুই কিনা ইনাইকে বিয়ে করে ফেললি কাউকে কিছু না জানিয়ে। দুইজন তাড়াতাড়ি নিজেদের সোজা করে সামনের দিকে তাকালো। আরাফ বলে ওঠে, আমার ওনাকে ভালো লাগছে, বিয়ে করছি। আর রাইসাকে আমি আমার বোনের চোখে দেখি। ছোট ফুপি রেগে এসে আরাফের গালে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, যে তোর বড় বোন তাকে বিয়ে করলি, আর আমার মেয়েটাকে তোর বোন মনে হয়? আমার তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নাই। বউ, আসো আমার সাথে। আরাফ ইনায়ার হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে গেল। আর ছোট ফুপি রাগে গালাগালি করতে লাগলো। আরাফ ওর রুমে গিয়ে দুইজন জামা কাপড় সব আলমারিতে গুছিয়ে রাখতে লাগলো। আরাফ বলে ওঠে, বউ, আমি এখন গোসল করে নেই। ওকে যাও, আমি বাকি কাজ করে নেই। ওকে। আরাফ গোসল করতে চলে গেল। আরাফ গোসল করে তোয়ালে পরে বের হলো। ইনায়া আরাফের দিকে চোখ গেলে ইনায়া লজ্জা পেয়ে গেল। ইনায়া লজ্জায় অন্যদিকে ঘুরে তাকালে আরাফ অবাক হয়ে বলল, কি ব্যাপার, এভাবে ঘুরে দাঁড়ালে কেন? কিছু না, আমি শার্ট প্যান্ট বের করে রাখছি, পরে নিও। আচ্ছা, তুমি তাহলে যাও, গোসল করে নাও। ইনায়া 3 পিস নিয়ে ওর তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতে লাগলো আর ভাবতে লাগলো, আমার হঠাৎ করে ওকে দেখে এত লজ্জা লাগছে কেন। ইনায়া পেছনে তাকাতে লজ্জায় আবার আরাফের দিকের থেকে চোখ সরিয়ে গোসল করতে চলে গেল। আরাফ শার্ট প্যান্ট পরে নিল। আরাফ খাটে বসে ফোনে গেম খেলতে লাগলো। ইনায়া গোসল করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে হেয়ার ড্রায়ার করতে লাগলো। আরাফ ইনায়ার দিকে তাকাতে ইনায়াকে আয়নায় ভেতরে ভেজা চুলে দেখে আরাফ ইনায়ার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলো। আরাফ ইনায়ার কাছে এগিয়ে যেতে লাগলো। ইনায়াকে পেছন থেকে পেটে হাত দিয়ে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে ইনায়া ঘুরে উঠে সজোরে আরাফকে থাপ্পড় মেরে দিল। আরাফ গালে হাত দিয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলল, সরি। আরাফ চুপচাপ গিয়ে খাটে বসলো। ইনায়া চোখ বন্ধ করে চোখ খুলে বলল, উফ, এটা আমি কি করলাম? ওই তো আমার স্বামী, আমাকে ধরার ওর সম্পূর্ণ অধিকার আছে। উফ, কিভাবে ওকে থাপ্পড় মারলাম। ইনায়া নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। নিজের ভিতরে অপরাধ বোধ হতে লাগলো। ইনায়া আরাফের দিকে তাকালে দেখে আরাফ মন খারাপ করে গেম খেলছে। ইনায়া আরাফের কাছে গিয়ে বলল, আরাফ, আই এম সরি, আমি বুঝতে পারিনি। হুট করে একটা ছেলে মানুষের স্পর্শ আমি মেনে নিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। আরে সরি বলতে হবে না, আমি হুট করে ধরেছি, এতে যে কেউ রাগ করবে। আই এম সরি। আরাফ কথাগুলো বলে আবার ফোনে গেম খেলতে লাগলো। ইনায়া নিজের ভেতরে অপরাধ বোধ যেন বেড়ে যেতে লাগলো। ইনায়া আরাফের দিকে তাকিয়ে কিছু না বলে চলে যেতে নিবে, হুট করে থেমে ইনায়া দরজা লাগিয়ে দিল। আরাফের দিকে তাকালে আরাফ ইনায়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? আরাফের কথায় ইনায়া কোনো উত্তর না দিয়ে সোজা আরাফের কাছে এসে আরাফের হাত ধরে ওর কোমরের হাত চেপে ধরলো। আরাফ কেঁপে উঠলো, সাথে ইনায়া নিজেও কেঁপে উঠলো। আরাফ বলে ওঠে, আরে কি করছো? আমি তোমার উপরে রাগ করি নাই, আমি জানি আমার সাথে কমফোর্ট হতে সময় লাগবে। আমার হাত ছাড়ো। আরাফ, আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি নিজের ভেতরের অপরাধ বোধে মন ছটফট করছি। প্লিজ, তুমি আমাকে জড়িয়ে ধরো।
ইনায়ার কথা শুনে আরাফ উঠে ইনায়াকে জড়িয়ে ধরতে গিয়েও হাত কাঁপতে লাগলো। ইনায়া নিজে থেকে আরাফকে জড়িয়ে ধরলে আরাফ যেন পাথর হয়ে গেল। আরাফ পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। ইনায়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আরাফ ইনায়ার কোমর জড়িয়ে ধরলো। আরাফ ইনায়ার দিকে তাকাতেই ইনায়া লজ্জায় মাথা নিচের দিকে করলে। আরাফ ইনায়াকে কিস করলো। ইনায়া আরাফের ঠোঁটজোড়া নিজের সাথে দখলে নিল। দুইজন একে অপরকে কিস করতে করতে খাটের উপরে পড়ে গেলে দুইজন হেসে দিল। ইনায়া আরাফের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই কল্পনা করি নাই আমার কোলে হিসু করে দেওয়া ছেলে কিনা আমার হাজবেন্ড হবে। ইনায়ার কথা শুনে আরাফ লজ্জা পেয়ে ইনায়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে। ঠোঁটে কিস করে ইনায়ার দিকে তাকিয়ে বলল, অতীতের কথা বলবে না, আমার শরম লাগে। আরাফকে শরম পেতে দেখে ইনায়া হাসতে লাগলো। আরাফ মুগ্ধ নয়নে ইনায়ার হাসি দেখতে লাগলো। আরাফ ইনায়ার হাত খাটের সাথে চেপে ধরে গলায় কিস করলে ইনায়ার হাসি থেমে গেল। সারা শরীর কেঁপে উঠল। আরাফ ইনায়ার গলা থেকে নিচের দিকে কিস করতে করতে যেতে ইনায়া মাথার চুল খামচি দিয়ে ধরলে আরাফ ইনায়াকে কিস করতে করতে মাতাল করে দিতে লাগলো। ইনায়ার আরাফের স্পর্শ মাতাল হয়ে গেল। একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করে দুইজন ক্লান্ত হয়ে গেল। আরাফের বুকে ইনায়া মাথা দিয়ে শুয়ে পড়ল। আরাফ ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজ থেকে আমার প্রতিশোধ নেওয়া শেষ। আরাফ কথাটা বলে মিটি মিটি হাসতে লাগলো। ইনায়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, মানে কিসের প্রতিশোধ? আমার সব কিছু দেখেছো ছোটবেলায়, আজ আমি তোমাকে মন ভরে দেখে নিলাম। তোমার কোমরের নিচে তিলটা জোস। আরাফ কথাটা বলে হাসলে ইনায়া লজ্জা পেয়ে গেল। ইনায়া তাড়াতাড়ি করে ওর শরীরের উপরে কাঁথা দিয়ে বলল, ফাজিল কোথাকার, ফাজিল বদমাইশ একটা। আমি তোমার বড় বোন হই। বউ হও, বোন না। আরাফের কথা শুনে ইনায়া তোতলাতে তোতলাতে বলল, যাই হোক, আগে তো বড় বোন ছিলাম। ফাজিল, ছি। ইনায়া লজ্জা পেয়ে খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আরাফ হাসতে লাগলো ওর চলে যাওয়া দেখে। ইনায়া ওয়াশরুমে গিয়ে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। ইনায়া শাওয়ার ছেড়ে দিল। আয়নার দিকে নিজের দিকে তাকাতে লজ্জা পেতে লাগলো। আরাফের স্পর্শ শরীরে জায়গায় জায়গায় ফুটে উঠেছে। ইনায়া হাত বুলিয়ে দিতে দিতে সুন্দর মুহূর্তগুলো ভাবতে লজ্জায় লাল হয়ে গেল। এইদিকে আরাফ প্যান্ট পরে পানি খেয়ে বাথরুমে চলে গেল। বাথরুম থেকে বের হয়ে আরাফ খাটে শুয়ে পড়ল। আরাফের ঘুম আসলে ঘুমিয়ে গেল। ইনায়া গোসল করে বের হলে দেখে আরাফ ঘুমিয়ে গেছে। ইনায়া আরাফের ঘুমন্ত চেহারা দেখে বলল, মাশাআল্লাহ, ইস, আজকে ওর ঘুমন্ত চেহারাটা আমাকে এত আকর্ষণ হচ্ছে কেন? এটাই কি স্বামী স্ত্রীর বন্ধন? ইনায়া লজ্জায় লাল হয়ে গেল। বাহির থেকে শব্দ আসলে ইনায়া চমকে উঠল। ইনায়া তড়িঘড়ি করে থ্রি পিস পরে নিল। দরজা খুলে নিচে গেল। নিচে গেলে ইনায়ার সৎ মা সজোরে থাপ্পড় মেরে বলল, কচি জামাই পেয়ে ভুলে গেছোস যে তোর যে কাজ আছে? রান্না কে করবে? তোর বাপ করবে? ওইখানে যে অতগুলো কাপড় পরে আছে ওইগুলো কে ধুয়ে দিবে? আমি দিব নাকি? ইনায়ার সৎ মায়ের কথা শুনে ইনায়া ভয় পেয়ে গেল। ইনায়া বলে ওঠে, আমি এখন রান্না করতে যাচ্ছি, রান্না করে ওইগুলো ধুয়ে দিব। তাড়াতাড়ি কর, সবার ক্ষুধা লাগছে। আমার বাচ্চাটাই ক্ষুধা লেগে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। মন চাচ্ছে তোকে মেরে ফেলে। ইনায়া, আমার সাথে চল, একসাথে করি কাজ। সবার ক্ষুধা লেগেছে, আয়। যাচ্ছি ছোট আম্মু। ইনায়া তাড়াতাড়ি করে রান্নাঘরে গেল। চাচি ওকে সাহায্য করতে লাগলো। দুইজন কাজ করতে লাগলো। হঠাৎ করে আস্তে আস্তে বলল, ইনায়া, আরাফ তোকে কি সত্যি ভালোবাসে নাকি রুমের ভিতরে অন্য কাহিনী? ওর যে মা তোকে তো আরো কুড়ে কুড়ে খাবে। না আম্মু, ওই আমাকে ভালোবাসে। যাক, ভালোবাসলে ভালো। আমি অনেক খুশি হয়েছি। আর যদি তোকে এভাবে সবসময় বাঁচাতো তাহলে ভালোই হইতো। আমি তো চাইলেও তোকে বাঁচাতে পারবো না। সমস্যা নাই ছোট আম্মু।
দুইজন কথা বলতে বলতে রান্না করতে লাগলো। আরাব ঘুম ভাঙলে উঠে গোসল করে, নিচে নেমে আসলো। নিচে আসলে দেখে ইনায়া নাই। আরাব তুলিকে জিজ্ঞেস করে বলল, এই তুলি, তোর আপুকে দেখেছোস? দেখি নাই। আম্মু, ইনায়াকে দেখেছো? বেয়াদব ছেলে, তোর লজ্জা করে না? বিয়ে করতে না করতে বউ বউ করা নিচ্ছস? যাক বাবা, আমার বউ আমি খোঁজ নিব না? আমার বউকে আমি না দেখতে পেলে আমি জিজ্ঞেস করব না নাকি? ইনায়া বাইরের ওয়াশরুমে জামা কাপড় ধুয়ে দিতে গেছে। আরাফের রাগ উঠে গেল। আরাফ দৌড়ে বাহিরে গেল। যেই ইনায়া পাইপ বন্ধ করে গোড়া সাবান দিয়ে বালতিতে দিতে যাবে, সাথে সাথে আরাফ ইনায়ার হাত ধরে বলল। এইসব কি করছো? আরাফের দিকে ইনায়া হাসি দিয়ে বলল, কি দুষ্টু, উঠে পড়েছো? এখানে কি করছো? এত জামা কাপড় কে ধুতে বলেছে তোমাকে? কে বলবে? আমি ধুয়ে দিই, যেমন আজও তেমন। এসব কাজ করা লাগবে না, চলো আমার সাথে। ধ্যাত, যাও তুমি। ছোট আম্মু খাবার দিয়ে দিই, খেয়ে নেও গা। তুমি খাইছো? না, আমি কাজগুলো করে খেয়ে নিব, তুমি যাও। এইসব করা লাগবে না, আমার সাথে চলো, খেয়ে নিবে। আরে বাবা তুমি যাও, আমি ধুয়ে দিয়ে আসছি। এতগুলো জামা কাপড় কে ধুবে শুনি? ওইসব শুনে আমি কি করব? যার যার পোশাক সে ধুয়ে নিবে। আরাফ যাও না, কাজটা করে নেই। ইনায়ার কথা শুনে আরাফ কিছু না বলে সোজা কোলে তুলে নিল। ইনায়া আরাফের দিকে তাকিয়ে বলল, যান, ছাড়ো, কাজ করতে দাও, আম্মুরা রেগে যাবে, প্লিজ ছাড়ো। ছাড়বো না। আরাফ, আমার কাজ না করলে ভালো লাগে না, প্লিজ ছাড়ো। আমাকে কাজটা করলে আর কোনো অশান্তি হবে না, আর অশান্তি ভালো লাগে না। ওকে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। বাবা, আমার বর আমাকে সাহায্য করবে? বাহ, আমি তো দেখছি অনেক ভাগ্যবতী। ইনায়া কথাটা বলে আরাফের নাকের সাথে নাক ঘষা দিল। বারান্দা থেকে তুলি আরাফের আম্মু চাচিদের ডাক দিয়ে নিয়ে এসেছে, বলল, দেখো আম্মুরা, এই ইনায়া আরাফের মাথায় কি পরিমাণ নষ্ট করেছে। মানুষজনও দেখে না, লজ্জা শরমের মাথা খেয়েছে ওরা। আরাফ ইনায়াকে নামিয়ে দিয়ে দুইজন মিলে কাজ করতে লাগলো আর একে অপরের নাকে ফেনা লাগিয়ে দিতে লাগলো। দুইজন জামা কাপড় ভিজিয়ে রাখলো। আরাফ ইনায়ার সাথে দুষ্টুমি করতে লাগলো। ইনায়া আরাফের সাথে করতে লাগলো। দুইজনের এত হাসি খুশি দেখে আরাফের আম্মু ইনায়ার সৎ মা রাগে তেড়ে গেল। চাচি ওদের খুশি দেখে নিজেও খুশি হয়ে গেল। দুজন এগিয়ে গেলে ইনায়া হাসি থামিয়ে দিয়ে বলল, আম্মু কিছু বলবেন? তুই আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছস? তোর সাহস কি করে হয়? আর লজ্জা শরম কি খেয়েছস? বেয়াদব মেয়ে, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। বাইরে গার্ড, কত মানুষ, উপরে তোর বড় আব্বু আছে, আর তোরা দুজন এখানে রোমান্স করস? আম্মু, আমার বউই, আমরা কি করব না করব এটা একান্তই আমাদের ব্যাপার। এখানে তুমি কেন না গোলাচ্ছ? আমার বউ আমি সাহায্য করব, এটাই তো স্বাভাবিক। আমার বউকে আমি সাহায্য না করলে কে করবে? আরাব, তুই বেশি কথা বলিস না, এখান থেকে চল। যাব না। এই সেরি, তুই আরাফের মাথা কিভাবে ব্রেন ওয়াশ করলি? তোর কি লজ্জা শরম বলে কিছু নাই? মেজু কাকি, চুপ করেন। আমার বউয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলেন না। বেশি কথা বলে আমার বউকে নিয়ে চলে যাব। এইসব আপনাকে ধুয়ে দিতে হবে কিন্তু। আরাফের কথা শুনে ইনায়ার সৎ মা সাথে সাথে হাত নামিয়ে নিল। কিছুটা ঘাবড়ে গেল। আরাফের আম্মু বলে ওঠে, আরাব চল এখান থেকে। আরাফের হাত ধরতে নিয়ে যেতে নিলে আরাফ হাত ধরে সরিয়ে দিয়ে বলল, সরি আম্মু, যাওয়া সম্ভব না। আমার বউকে আমি কাজে সাহায্য করব, তারপর দুজন গিয়ে মিলে খাবার খেয়ে নিব। আরাফ তুমি যাও, খাবার খেয়ে নাও গা, আমি একা করে নিতে পারবো। না, গেলে একসাথে যাব। জিদ করো না। আরাফের আম্মু রেগে আর কিছু বলবে, তখনই উপর থেকে আরাফের আব্বু বলে ওঠে। আরাফের আব্বুর কথা শুনে ইনায়ার সৎমা ওইখান থেকে তড়িঘড়ি করে চলে গেল। সাথে আরাফের আম্মু রেগে হনহন করে চলে গেল। আরাফ হাসি দিয়ে ইনায়ার সাথে কাজ করতে লাগলো। দুইজন কাজ শেষ করলো মজা করতে করতে। এইদিকে তুলি রাগে বোম হয়ে গেল। আরাফ 2 বালতি কাপড় নিয়ে যেতে লাগলো। ইনায়া ওর পেছন পেছন গেল। জামা কাপড় দুইজন মিলে মেলে দিল। কাজ শেষ করে আরাফ ইনায়াকে কোলে তুলে নিয়ে বলল, কাজ তো শেষ, এখন চলো দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই।
আপনি তো ভালোই কাজ করতে পারেন, শিখলেন কিভাবে শুনি? আমার বউ তো আগে আমাকে তার পাশে বসে সকল কাজ করতো। আমি পড়ার ফাঁকে ফাঁকে আমার বউয়ের কাজগুলো দেখতাম, সেখান থেকে ধারণা হয়ে গেছিল। বাবা, এত বুদ্ধি আমার স্বামীর, ভাবা যায়? ওই তুমি কি আমাকে নিয়ে মজা নিচ্ছ নাকি? ও এর দেখাচ্ছি মজা। আরাফ যেই ইনায়ার ঠোঁটের দিকে যাবে, সাথে সাথে আরাফের ঠোঁটে আঙ্গুল দিয়ে হাসতে হাসতে বলল, সরি, আর মজা নিব না। তাও এখানে কোনো কিছু করো না, দুষ্টু বড় আমার, প্লিজ। ওকে, করবো না, চলো যাই। নামিয়ে দাও না, আমার শরম লাগে তো। আমার শরম লাগছে না, আমি তো পর নারীকে কোলে নেই নাই, আমি আমার বিয়ে করা বউকে কোলে নিয়েছি। হো যান, প্লিজ ছাড়ো না। আমার বর, আমার ভালো বর, প্লিজ প্লিজ। ওকে, ছাড়লাম, চলো। আরাফের গালে কিস করে দিল দৌড়। আরাফ থ হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরাফ গালে হাত দিয়ে হেসে বলল, আমাকে বলে দুষ্টু, নিজে তো দুষ্টামির মাস্টার। কথাগুলো বলে আরাফ হেসে চলে গেল। আরাফ ভেতরে গেলে দেখে সবাই খাবার খেয়ে উঠলো। আরাফ কিছু না বলে ইনায়াকে বলল, বউ তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসি। তুই কেন খাবার নিয়ে আসবি? ইনায়া, তোর হাতে কি নুলা লাগছে নাকি? যেসব কাজ আমার ছেলেকে দিয়ে করাস। আম্মু, বাজে কথা বলা বন্ধ করো। আরাফ, তুমি থাকো, আমি নিয়ে আসছি। চুপ করে এখানে বসো। আরাফ ইনায়াকে টান দিয়ে সোফায় বসিয়ে দিয়ে চলে গেল। রান্নাঘর থেকে এক প্লেটে খাবার বেশি করে নিয়ে এসেছে। আরাফ ইনায়ার সাথে বসে টিভি চালু করে দিল। ইনায়া বলে ওঠে, এত খাবার কার জন্য? তোমাকে খাওয়াই দিব, যা বাঁচবে আমি খাবো। আর খাবার নাই? চুপ করে থাকো। আরাফ ইনায়াকে খাইয়ে দিতে লাগলো। সবাই রাগে ফুঁসতে লাগলো। ছোট চাচি মিটি মিটি হাসতে লাগলো। আরাফের আব্বু নিজের কাজ করতে লাগলো। আর চোখে ওদের দেখে মনে মনে বলতে লাগলো, বাহ, আমার ছোট ছেলে দেখি খুব কেয়ারিং। আরাফের আব্বু ওদের ব্যবহার দেখে খুশি হয়ে গেল। হঠাৎ করে বাসার ভিতরে আরাফের বড় ভাই রাফি আর ভাবি চলে আসলো। আরাফ আর ইনায়াকে দেখে বলল, কিরে ভাই বোন, কি খাচ্ছিস একসাথে? আর আরাফ, তুই না বড় হওয়ার পর থেকে ইনায়ার থেকে দূরে থাকোস? ওই আমার বোন না, আমার বিয়ে করা বউ। আরাফের কথা শুনে রাফি ওর স্ত্রী অবাক হয়ে গেল। রাফির স্ত্রী রূপা বলে ওঠে, কি? ইনায়া তোমার বউ মানে? ছোট ভাই, এসব কি বলো? ঠিক শুনছো আপু। মাথা খারাপ হয়ে গেছে তোর? ইনায়া তোর বউ কিভাবে হয়? আর বিয়ে করছো, আমাদের তো কেউ কিছু জানালো না। ও একা বিয়ে করছে? ওই কালনাগিনী আমার ছেলেকে বশ করে বিয়ে করছে। ইনায়া, তোর সাহস কি করে হয় আমার ভাইকে ফাঁসিয়ে বিয়ে করার? রাফি মারতে যাবে, সাথে সাথে আরাফ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ইনায়াকে পানি খাবার দিতে দিতে বলল, ওই আমার স্ত্রী, এখন আর তোমার চাচাতো বোন নাই, এখন তোমার ছোট ভাইয়ের বউ। সম্মান দিতে পারলে দিবে, না দিতে পারলে দূরে থাকবে। গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নাই। তোর এত বড় সাহস, ওর জন্য নিজের ভাইকে ধাক্কা দেস? নিজের বইয়ের উপরে অধিকার খাটাতে গিয়ে মেরে আধমরা করে দাও, আবার এসেছে আমার বউকে মারতে। সাহসের কি দেখলে? বেশি বাড়াবাড়ি করলে গায়ে হাত উঠতে পারে। আরাফ, চুপ করো। আরাফ ইনায়ার কথা শুনে কিছু না বলে প্লেট নিয়ে রান্নাঘরে রেখে হাত ধুয়ে নিল। রাফি ইনায়াকে গালাগালি করতে লাগলো। আরাফ সোজা রাফির হাঁটুর পেছনে মারলে সাথে সাথে ইনায়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। রূপা এসে আরাফের গালে থাপ্পড় মেরে দেয়। রাফিকে ধরলো। আরাফ কিছু না বলে ইনায়াকে কোলে তুলে নিয়ে চলে গেল। আরাফের আম্মু বলে ওঠে, কালনাগিনী, আমার ছেলেকে তুই বশ করে ভালো করস নাই। আমি তোকে ছাড়বো না। তোর মাকে যেমন এখান থেকে বিদায় করছে, তেমন তোকেও আমি বিদায় করব। আরাফের আম্মুর কথা শুনে ইনায়া আরাফকে থামিয়ে দিল। ইনায়া কোল থেকে নেমে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, বড় আম্মু, তুমি আম্মুকে এই বাড়ি থেকে বিদায় করছো? ইনায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফের আম্মু রেগে বলে, হ্যাঁ, আমি বের করছি, তোকেও বের করব। কি বলছো তুমি? বের করে দিয়েছো মানে? আরাফের আব্বুর কণ্ঠ শুনে আরাফের আম্মু কিছুটা চমকে উঠলো। কথা ঘোরাতে যাবে, সাথে সাথে ইনায়া বলে ওঠে, বুঝে গেছি, আর আমাকে বোঝাতে হবে না। তোমার বোনকে আব্বুর সাথে বিয়ে দেওয়ার জন্য সব সময় আমার আম্মুকে ফাঁসাতে। তাহলে সেদিন বড় ফুপি ঠিকই বলেছিল, আমি বিশ্বাস করি নাই। ইনায়া কান্না করতে লাগলো।
আরাফ বলে ওঠে। আম্মু তুমি কিভাবে পারলে মেজো আম্মুকে বের করে দিতে? আর এখানে আমি এক মুহূর্ত থাকবো না। আমি আমার মায়ের কাছে চলে যাব। আমি আমার মাকে ভুল বুঝে গেছি, তাকে তোমাদের কারণে ঘৃণা করে এখানে থেকে গেছি। আমি সবসময় ভাবতাম নিশ্চয়ই আম্মু জঘন্য কাজগুলো করছে দেখে তোমরা আমাকে পছন্দ করো না। আমি আম্মুর ভুলের শাস্তি মাথা পেতে নিতাম, আর না। ইনায়া কথাগুলো বলে দৌড়ে চলে গেল। আরাফ ইনায়ার পেছন পেছন যেতে লাগলো। রুমে যেতেই আরাফ বলে ওঠে, ইনায়া কোথায় যাবে? তুমি যদি মেজো আম্মুর কাছে যাও, মেজো আম্মু আমাকে কখনোই তোমার সাথে দেখা করতে দিবে না। মেজো আম্মু আমাকে সহ্য করতে পারে না। আমি এখানে থাকবো না। তোমার আম্মু আমার আম্মুকে যা যা মিথ্যা অভিযোগ করেছে সব কিছু বানানো নাটক ছিল। একটা মানুষ এত নিচে কিভাবে নামতে পারে? নিজের বোনকে যা বানানোর জন্য আমার মায়ের ঘরে পুরুষ ঢুকিয়ে দিয়ে বের করেছে, আর সেখানে তুমি আমাকে বলো এই বাড়িতে থাকতে? কখনো না। ইনায়ার কথাগুলো বলে কান্না করতে করতে লাগেজ গোছাতে লাগলো। ইনায়া প্লিজ এমন করো না। আমি তো তোমার জন্য সবার সাথে লড়াই করছি। প্লিজ ইনায়া চলে যাও না। তার জন্য ধন্যবাদ। তুমি সেই একই মায়ের পেটে হয়েছ। আজ ভালো ব্যবহার করছো, কাল আমাকে তুমি সেইমভাবে ভুল বুঝে বের করে দিবে। তুমিও সময় হলে আসল রূপ দেখিয়ে দিবে। যেমন তোমার ভাই তেমন তোমার বোন, আর তেমন তোমার মা। ইনায়া এভাবে কেন বলছো? একটা হাতের আঙ্গুল যেমন সমান হয় না, একটা ফ্যামিলিতে সবাই এক হবে এমন কেন ভাবছো? সরো, আমার তোমাকে দেখলেও ঘৃণা আসছে। আরাফ ইনায়ার কথা শুনে চোখে পানি ছলছল করতে লাগলো। আরাফ ইনায়াকে বলল, কি আমাকে দেখে তোমার ঘৃণা আসছে? ইনায়া কিছু না বলে লাগেজ নিয়ে চলে যেতে নিলে আরাফ বলে ওঠে, বউ প্লিজ যাও না, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ বউ যাও না। কোনো জঘন্য মহিলার ছেলের ভালোবাসা আমার দরকার নাই। ইনায়া চুপ, আমার উপরে উঁচু গলায় কথা বলবে না। আমার মা ভুল করছে আমি মানছি, তাই বলে তুমি আমার সামনে তাকে জঘন্য মহিলা বলতে পারো না। আরাফের কথা শুনে ইনায়া রাগে বলল, এই যে আসল রূপ চলে এসেছে। আমি চুপচাপ ছিলাম দেখে তুমি আমার দিকে টানতে। যদি আমি তোমার ফ্যামিলিকে কিছু বলতাম তাহলে ঠিক তোমার আসল রূপ প্রকাশ পেত। আবারও প্রমাণ হইল যেমন মা তার তেমন সন্তানরা। ইনায়া চুপ, আমাকে আটকানোর চেষ্টা করবে না। ইনায়া কথাগুলো বলে নিচে চলে যেতে লাগলো। আরাফ ইনায়াকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। ইনায়া কোনো কথা শুনলো না। নিচে গিয়ে আরাফের হাত ধরে ওর আম্মুর দিকে ছুড়ে দিয়ে বলল, আপনার ছেলে আপনার কাছে দিয়ে দিলাম, সুখে থাকেন। তাও আর কোনো পাপ কাজে জড়িয়েন না। আমার মায়ের সাথে যা যা করেছেন, আমার মাকে যে পরিমাণ কষ্ট দিয়েছেন আপনারা, আল্লাহ যেন কোনো শত্রুকেও এমন ঘরের বউ না বানায়। ইনায়া, আমি তোমাকে আটকাবো না। চলে যাও তোমার মায়ের কাছে। অনেক আগে তোমার যাওয়া উচিত ছিল। ইনায়া আরাফের আব্বুকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু ভালো থাকবেন, নিজের যত্ন নিয়েন, আর মেডিসিনগুলো ঠিকমতো খাইয়েন। ইনায়ার কথা শুনে আরাফের আব্বুর চোখে পানি চলে আসলো। আরাফের আব্বু কপালে চুমু দিয়ে বলল, ভালো থাকো, আর মায়ের মনে কখনো কষ্ট দিও না। ইনায়া আরাফের আব্বুর থেকে বিদায় নিয়ে চলে গেল। আরাফ ইনায়ার পেছন পেছন গেলে ইনায়া কোনো কিছু না শুনে সিএনজিতে উঠে চলে গেল। 5 দিন পর আরাফ কলেজের মাঠে বসে আছে। আরাফের পাশ দিয়ে ইনায়া গেলে আরাফ উঠে বলল, ইনায়া আরাফের কণ্ঠ শুনে ইনায়া পিছনে ঘুরে তাকালো। আরাফ এগিয়ে আসতে যাবে, সাথে সাথে ইনায়ার আম্মু চলে আসলো। ইনায়ার হাত ধরে বলল, ক্লাসে যা, আমি অফিসের ভেতরে ঢুকবো। ঠিক আছে। ইনায়া চলে গেল। আরাফ মন চাইলেও ইনায়ার পিছনে যেতে পারল না। আরাফের বন্ধু পিছন থেকে এসে বলল, দোস্ত চল ক্লাসে যাই। আরাফ রাকিবের সাথে ক্লাসে চলে গেল। ক্লাস শুরু হলে আরাফ ওইদিকে কোনো মনোযোগ নেই। হুট করে আরাফের মাথায় চক এসেছে লাগলে। আরাফ মাথায় হাত দিয়ে সামনের দিকে তাকাতে ইনায়ার আম্মু রেগে বলল, এখানে ক্লাস করার জায়গা, আরাম করার জায়গা না। যদি ক্লাস করতে মন না চায় তাহলে এখান থেকে বের হয়ে যাও। সরি ম্যাম। ইডিয়েট। আরাফ কিছু বলল না, মন না চাইতেও ক্লাস করলো।
ক্লাস শেষ হলে আরাফ ছাদে চলে গেল। আরাফের পিছন পিছন রাকিব এসে বলল, কি ব্যাপার, তোর মন খারাপ নাকি? নতুন বিয়ে করলি, 5 দিনে কি হইলো যে মন খারাপ হয়ে গেছে? কিছু না। আমাকে বল কি হয়েছে। আচ্ছা, তোদের প্রাইভেট পড়াই কোথায় রে? ম্যামের বাসায়। আমিও পড়বো, ম্যামকে বলিস তো। তোর কথা শুনতে পারে না। আচ্ছা, তোদের সাথে যাব, দেখি পড়াবে না কি না। ওকে। আরাফ রাকিবের সাথে নিচে চলে গেল। সব ক্লাস করে দুপুরের দিকে দুজন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল। পাশ দিয়ে ইনায়ার আম্মু আর ইনায়া রিক্সা নিয়ে চলে গেল। আরাফ ইনায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ইনায়া আরাফকে রিক্সার সামনে আয়নাতে যতটুকু দেখা গেল, ইনায়া তাকিয়ে থাকলো। বিকালের দিকে আরাফ রাকিবের সাথে চলে গেল। বারান্দা তাকাতে দেখে সব স্টুডেন্টরা বেঞ্চিতে বসে আছে। সামনে ইনায়ার আম্মু বসে থেকে চশমা ঠিক করছে আর পড়াচ্ছে। রাকিব সালাম দিলে সামনের দিকে তাকিয়ে আরাফকে দেখে বলল, তুমি এখানে কেন? ম্যাম, আমি পড়বো। হারামখোরদের টাকা নিয়ে আমার পড়াশোনার কোনো ইচ্ছে নাই। ইনায়ার আম্মুর কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। ইনায়া চাঁদ দিতে এসেছে। আরাফকে দেখে অবাক হয়ে গেল। আরাফ বলে ওঠে, ম্যাম, আপনার টাকাটা আমি নিজে ইনকাম করে দিব। চুরি করে ইনকাম করবে নাকি ডাকাতি করে? কথাটা বলে সবাই হাসতে লাগলো। আরাফ বলে ওঠে, ম্যাম, চুরি ডাকাতি কেন করব? দুনিয়াতে কি এসব ছাড়া কোনো কাজ নাই নাকি যে এসব করে টাকা ইনকাম করা লাগবে? তোমার বংশে আবার ভালো কাজ করে ইনকাম হয় না? ম্যাম, আমাকে যা ইচ্ছা বলেন, আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলেন না। এত বড় সাহস আমার বাসায় এসে আমার সামনে উঁচু গলায় কথা বলো? বের হয়ে যাও, তোমার মতো বেয়াদব স্টুডেন্ট আমার কোনো দরকার নাই। সরি ম্যাম। আরাফ, রুমে আসো, কথা আছে তোমার সাথে। তোর আবার কিসের কথা? আসো। ইনায়ার পেছন পেছন আরাফ চলে গেল। রুমে যেতেই আরাফ ইনায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগছে না, তুমি আমার সাথে চলো প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। ইনায়া চোখ বন্ধ করে ফেললো। ইনায়া চোখ খুলে চোখের পানিগুলো ছলছল করতে লাগলো, যেন যে কোনো মুহূর্তে টোপ করে গড়িয়ে পড়বে। ইনায়া আরাফের হাত ধরে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে বলল, শুনো, তুমি যেটা ভাবছো সেটা কখনোই পূর্ণ হবে না। এখানে পড়তে কেন আসছো আমি খুব ভালো করে জানি, বাট তোমাকে আমি ডিভোর্স দিব। 3 মাস হয়ে যাক। আপাতত আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে জোর করে বিয়ে করেছিলে। তাই এখন এখান থেকে চলে যাও। এখানে এসে কোনো দিনও ভালো হবে না। তুমি যদি আমাকে বিরক্ত করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এইসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। ইনায়া, আমি যা বলছি তাই করব। এখন তুমি যদি চাও আমি মরি তাহলে এসে আমাকে বিরক্ত করো, আর যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে আমাকে আমার মতো থাকতে দাও। জীবনে কম তো কষ্ট করি নাই, এখন আমাকে শান্তিতে বাঁচতে দাও। আমার শান্তিতে বাঁচার অধিকার আছে। আর এখানে এসো না প্লিজ, আমি তোমার হাত জোর করে বলছি, প্লিজ চলে যাও। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখেছি। ইনায়া আরাফকে আরো অনেক কিছু বলতে লাগলো। লাস্টের কথা আরাফের সহ্য হলো না। আরাফ ইনায়ার গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, আর একটা কথা বলবে না। তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না, আমি মেনে নিয়েছি, বাট আমার মায়ের নামে একটা বাজে কথা আমি শুনবো না। আমি মিথ্যা তো বলি নাই, সত্যি বলে সেটাই তো তেতো লাগে। আর আমাকে থাপ্পড় দিলে ভালোই করেছো, বের হয়ে যাও। ইনায়ার ধমকের সুর বাহিরের সবাই চমকে উঠল। ইনায়ার আম্মু ভিতরে ঢুকতেই আরাফ ইয়ানার আম্মুকে বলল, ছোট আম্মু, আমার মায়ের হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, পারলে আমার মাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের অনেক জ্বালিয়েছি, আর কোনোদিন আপনাদের সামনে আমি আসবো না। আরাফ কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। ইয়ানার আম্মু ইনায়ার দিকে তাকিয়ে বলল, তুই ওকে কি বলছস? ওর মা সব কাহিনী বলেছি। ইয়ানার আম্মু থাপ্পড় মেরে বলল, আমি তোকে বিশ্বাস করে আবেগের বসে সব বলেছিলাম, তাই বলে তুই আরফাকে সব বলবি? মা যত খারাপ হোক তার সন্তানকে এসব কথা কিভাবে বলতে পারলি? কেন জানবে না? ওর মা তো ভালো মানুষ, সব থেকে পবিত্র মহিলা। ওর জানা উচিত ছিল।
ওর মা যে কত বড় জঘন্য মহিলা। আমার মাকে মিথ্যা অভিযোগ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছিল, অথচ বড় আব্বু থাকার পরও ওর মায়ের বয়ফ্রেন্ডের সাথে ছি বলতে ঘৃণা লাগে। আর আমি ভালো কাজ করেছি, আমার মাকে সবার সামনে মিথ্যা অপবাদ দিয়ে বের করেছে না। জাস্ট সেট আপ ইয়ানা, তোর লিমিট তুই পার করে ফেলেছিস। ওই ছেলেটার মনের অবস্থা কি হতে পারে তোর কোনো ধারণা আছে? ওইসব দেখে আমার লাভ নাই। আমাকে যখন সবাই আমার মায়ের চরিত্র নিয়ে গালাগালি করত, আমাকে বলতো আমার মা চরিত্রহীন, ও বড় হইলে তাই হব, আমাকে কম গালাগালি করে নাই ওরা। এজন্য তো বলি, বড় আব্বু কেন ওই মহিলার সাথে ঝগড়া করে মাঝে মাঝে, কেন ওকে দেখতে পারে না। ওই রকম নোংরা মহিলাকে আমি হইলে ডিভোর্স দিয়ে দিতাম। আসলে আমার বড় আব্বু একটা মানুষ, কত ভালো মানুষ, অন্যজনের সন্তানকে নিজের সন্তানের মতো বড় করেছে। ইয়ানার কথা শুনে ওর আম্মু আরেকটা থাপ্পড় মেরে বলল, চুপ করবি তুই? তোকে কি আমি সব কিছু বলেছি নাকি যে তুই বাকি সব বানিয়ে অভিযোগ করছিস? যা সব জানোস না তা নিয়ে কথা বলিস না। আম্মু, আমাকে ওদের জন্য মারবেন না তো? ইনায়ার আম্মু রাগে মারতে গিয়েও মারল না, বাহির থেকে ডাক আসলে চলে গেল। এইদিকে আরাফ বাসায় গেল। সবাই আরাফের দিকে তাকিয়ে বলল, কিরে আরাফ, তোর কিছু হয়েছে নাকি? চোখ লাল হয়ে আছে কেন? ওই কালনাগিনীর সাথে নিশ্চয় দেখা হয়েছিল। আরাফ ওর মায়ের দিকে তাকালো। আরাফের মা আরাফের তাকানো দেখে চমকে উঠল। আরাফের আব্বু বলে ওঠে, আরাফ, কি হয়েছে রে তোর? আরাফ ওর মায়ের হাত ধরে নিয়ে যেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। আরাফ টেনে রুমে নিয়ে গেলে আরাফের আম্মু বলল, আরাপ, কি হয়েছে? এভাবে টেনে নিয়ে আসলি কেন? রায়ান চৌধুরী নামে কাউকে চেনো? আরাফের কথা শুনে আরাফের আম্মু চমকে উঠল। আরাফের আম্মু তোতলাতে তোতলাতে বলল, না, আমি চিনি না। মিথ্যা বলো না, তোমার চোখ মুখ বলছে তুমি চেনো। আমি সব কিছু জেনে গেছি। আমি তোমার অবৈধ সন্তান, তাই না? আব্বু আমার নিজের বাবা না, তাই না? আরাফের কথা শুনে আরাফের আম্মু রেগে গিয়ে বলল, তোকে সবকে বলছে? যা বলছি সত্যি, তাই না? আমার প্রশ্নের উত্তর দাও। আমি তোমাকে কিছু বলছি না, আমার প্রশ্নের উত্তর দাও। আমি একটা যারা সন্তান, মা। আরাফ কথাগুলো শেষ করতেই আরাফের আম্মু ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরাপ, আমি জানি না এসব কোথা থেকে শুনছস, বাট আরাপ, আমি তোকে আর কিছু লুকোবো না। আজ আমি তোকে সব কিছু বলবো। আরাফের আম্মু আরাফকে নিয়ে যেতে লাগলো। আরাফের আম্মু নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। একটা সিক্রেট ড্রয়ার বের করলে আরাফ অবাক হয়ে গেল। আরাফ ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করে আরাফকে বসিয়ে দিয়ে বলল, আরাপ, আমি যা বলবো তুই জানি না মেনে নিতেও পারিস কিনা। আর আমি তোর নিজের মা না। কি? হ্যাঁ, আমি তোর মা না। রায়ান চৌধুরী তোমার বয়ফ্রেন্ড না? হ্যাঁ, ওই আমার বয়ফ্রেন্ড ছিল। আমি তোর মা রায়হান একসাথে পড়াশোনা করতাম। আমাদের দুজনের রিলেশনের সাহায্য তোর মাই করতো। আমাদের দুজনের চিঠি আদান প্রদান তোর মাই করতো। মাঝখানে আমার আর রায়হানের সাথে ঝামেলা হয়। রায়হান আমার সাথে ব্রেকআপ করার পর ও দেশের বাইরে চলে যায়। সাথে তোর মাও পড়াশোনার জন্য চলে যায়। আমরা মধ্যবর্তী ফ্যামিলির দেখে আমার বাবা তো আমাকে তোর আব্বুর সাথে বিয়ে দিয়ে দেয়। ওদের সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। আত্মীয় হওয়ার পর আমার আরও একটি সন্তান হয়েছিল, গর্ভে মারা গেছিল। আমি আর তোর আব্বু হসপিটালে গিয়েছিলাম। তখন তোর মায়ের সাথে আমার দেখা হয়। আমি অনেক অবাক হয়ে গেছিলাম। ওকে দেখে অনেক শুকিয়ে গেছিল। ওর সাথে কথা বলতে বলতে ও জানায় গর্ভে 6 মাসের বাচ্চা আছে রায়হানের। কিন্তু দুই ফ্যামিলির মাঝে শত্রুতা শুরু হয়ে গেল। না বিয়ে করতে পারবে, না এই সন্তান রাখতে পারবে, আর না রায়হানকে বলার সুযোগ পেয়েছে। আরাফের আম্মু আর কিছু বলতে যাবে তখনই ফোনটা বেজে উঠল। আরাফের আম্মু ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে উঠল। আরাফের আম্মু ফোনটা কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো। কিছু কি হয়েছে? আমি দেশে আসছি। কি, কবে? কিছুক্ষণ আগেই বাসায় আসলাম। আমি তোর বাসায় আসতে চাই। তোকে আমি পরে কল দেই। কেন? আরাফ এসেছে। ও আমার পাশে আছে, পরে কল দেই। ফোন কেটে দিলে আরাফ বলে,
কে কল দিয়েছিল আম্মু? পরে বলি, আগে শুন বাকি কথা। বলো। ও আমাদের সব কিছু বলল কিভাবে কি হয়েছে। ডাক্তারও বাচ্চা ফেলতে রাজি না, টাকার বিনিময়ে কাজটা তারা করবে না। আবার তোর মাও তোকে ফেলতে চাচ্ছিল না, চারদিকে সমস্যা, বাধ্য হয়ে এসেছিল, অনেক কান্না করছিল। পরে তোর আব্বু অনেক মায়া লাগে, ওই বলে আপনি বাচ্চাটা জন্ম দিয়ে আমি বাচ্চাটাকে আমার সন্তান হিসেবে বড় করব। আমাদের সন্তান পেটের ভিতরে মারা গেছে, সে বাচ্চা ফেলে দিতে এসেছি। কেউ এটা জানে না, আমরা দূরে আছি, আপনার বাচ্চাকে আমার বাচ্চা হিসেবে রাখবো, কেউ জানতেও পারবে না। তারপর তুই হলি, তোর আব্বুও নিজের এলাকায় ব্যবসা নিয়ে নিল, তারপর ওখান থেকে বাচ্চা নিয়ে আমাদের এলাকায় চলে আসে। আরাফের আম্মুর কথা শুনে আরাফ বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনারা জানেন আমি আপনাদের নিজের সন্তান না, তারপরেও আপনারা আমাকে আদর ভালোবাসা দিয়ে বড় করছেন। একবারও বুঝতে দেন নাই যে আমি আপনাদের সন্তান না। আরাফ, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বাবা তোর মাকে ভুল বুঝিস না। বাট একটা কথা বলেন তো, আমি আপনার অবৈধ সন্তান, এটা কেন ওরা বললো? কে বলছে? ইনায়ের আম্মু? না, ইনায়ের আম্মু বলছে, কারণ ওই জানতো রায়হান আমার বয়ফ্রেন্ড, কারণ ওই আমাদের ক্লাসমেট ছিল। আর রায়হানের সাথে একবার দেখা হয়েছিল, রায়হানের অতীতের কিছু কথা বলতে বলতে আমার হাত ধরেছিল, সেটা ওই দেখেছিল। আমি ওকে থাপ্পড় মেরে কান্না করতে করতে রুম থেকে বের হচ্ছিলাম, সেটা দেখে ও ভেবে নিয়েছে আমাদের মাঝে হয়তো কিছু হয়েছিল। তার 3 মাসে আমার পেটে বাচ্চা জানার পর ও সেটাই ধরে নিয়েছে। ও আমাকে ব্ল্যাকমেল করছিল। তার মানে মেজো আম্মু তোমার ক্লাসমেট, সাথে যাও ছিল? ওকে আমার আগে থেকে সহ্য হতো না, আমাদের ব্রেকআপের মাঝে ওর হাত ছিল, যার কারণে ওকে আমি শত্রু ভাবতাম। এই জন্য তুমি তাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছিলে? সত্যি বলতে তোর চাচু ওকে ভালোবাসতো না, আমার ছোট বোনকে ভালোবাসতো। তা তোর দাদু ওর জায়গায় বিয়ে দেয়, আর আমারও রাগ ছিল তোর চাচুকে যা সাহায্য করছিলাম এখান থেকে বের করে দেওয়ার জন্য। আম্মু তুমি এটা কি ঠিক করেছো? আমার নিজের কাছেই নিজের উপর ঘৃণা হয়, বাট রাগে আর জিদে ওসব করছিলাম। আচ্ছা, রায়হান চৌধুরী কি জানে না আমি যে তার সন্তান? না, ও কিছু জানে না। তোরা আব্বু আম্মুকে দেখাই, ওয়েট। অ্যালবাম খুলে দিল, আরাফকে তাদের কলেজ লাইফ, স্কুল লাইফের ছবি দেখাতে লাগলো। আরাফ অবাক হয়ে বলল, এইটা তো নাম্বার 1 ওমেন বিজনেসম্যান, আর উনি তো সাদেক মন্ত্রী ছেলে রায়হান চৌধুরী, প্রফেসর সাথে বিজনেসম্যান। তুই তো ওদের ভালো চিনস। আমি তো উনার মতো প্রফেসর হতে চাই, উনি আমার আইডল। বাবা, এটা তো আমি জানতাম না, এটা তো খুব ভালো। বাট এখন আর হতে চাই না। কেন? জঘন্য মানুষদের মতো হওয়ার কোনো ইচ্ছে আর নাই। আমাকে মেরে ফেলা উচিত ছিল আম্মু। এই দুইজন কতজনের আইডল, আর সেখানে নাকি ওনারা জঘন্যতম লোক। আরাব, বাজে কথা বলিস না, ওদের ভুলবশত হয়েছিল, কল দিয়েছে আবার। কল রিসিভ করতে আরাফ চলে যেতে নিলে শুনতে পেল, আমি তোর বাসার সামনে, বাহিরে আয়। কি তুই নিচে? আরাফের আম্মু কল কেটে দিয়ে আরাফকে নিয়ে রুম থেকে বের হলো। আরাফ নিচের রুমে চলে গেল। আরাফের আম্মু গেটের সামনে দিয়ে বলল, রাহেলা, ভিতরে আয়। দুলাভাই আছে নাকি? আর এগুলো নে। বাট এত কিছু কেন নিয়ে আসা লাগবে? আর মাস্ক পরে আছোস কেন? এই, তোমরা সব বের করো। রাহেলা চৌধুরী গাড়ি থেকে নামলে গার্ডরা সবকিছু নিয়ে যেতে লাগলো। রাহেলা চৌধুরী আরাফের আম্মুর সাথে যেতে লাগলো। সবাই অবাক হয়ে আছে, এত মিষ্টি এত কিছু দেখে সবার চোখ ছানা পড়া হয়ে গেল। রাহেলা চৌধুরী ভিতরে ঢুকে বলল, আসসালামু আলাইকুম দুলাভাই। রাহেলার কণ্ঠ শুনে আরাফের আব্বু মুখে হাসির রেখা টেনে বলল, ওয়ালাইকুম সালাম। শালিকা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। বিজনেসম্যান রাহেলা চৌধুরীর মতো লাগছে না? আরব যে মাঝে মাঝে ফোনে মোটিভেশনাল কথা শুনতো। রাফি, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো। আরে বসো, আর মাস্কটাই খোলো, গরমের সময়। বস, আমি তোর জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। এই ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দাও।
রাহেলা চৌধুরী মুখে মাস্ক খুলে বসতেই সবাই লাফ দিয়ে উঠে পড়ল। সবার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, নাম্বার 1 বিজনেস ওয়েম্যান। আরে এভাবে সবাই দাঁড়িয়ে গেলে কেন? আর আপনারা বসেন। বসো সবাই। আমি কি স্বপ্ন দেখছি? সব মেয়েদের অনুপ্রেরণাকে আমার সামনে। দোস্ত এই নে, আর কি ব্যাপার এভাবে তাকিয়ে আছিস কেন? বসো তোমরা। বসো রাফি, আমি তোমার আন্টি হইতো। ভাবি ওনাকে তুমি তুই করে বলছো? আমার বেস্ট ফ্রেন্ডের বসো, এত অবাক হওয়ার কি আছে? ওখানে আমার বেস্ট ফ্রেন্ড, এখানে এটাই ওর পরিচয়। নে পানিটা খেয়ে নে। রাহেলা চৌধুরী পানিটা হাতে নিয়ে খেতে গেলে একজন বডিগার্ডরা পরীক্ষা করতে যাবে। তখনই রাহেলা চৌধুরী বলে, পরীক্ষা করতে হবে না, তোমরা দূরে থাকো আর বাকি লাকিজগুলো নিয়ে আসো। রাহেলা, বৌমা কোনটা? রূপা, এদিকে আসো। ওয়েট করো, তোকে সবার সাথে পরিচয় করিয়ে দে। আরাফের আম্মু সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। রাহেলা চৌধুরী সবার সাথে পরিচয় হয়ে তার চোখ খুঁজতে লাগলো অন্য কাউকে। আরাফের আম্মু বুঝতে পারলো। আরাফের আব্বু মনে মনে ভাবতে লাগলো, ওই কি আরবকে নিয়ে যেতে এসেছে? হুট করে এভাবে বাসায় ভিতরে কেন প্রবেশ করলো? সব সময় দূরে থেকে ওকে দেখে যেত। আমি আপনাদের জন্য সামান্য কিছু গিফট নিয়ে এসেছি, এই সবাইকে দাও। রাহেলা চৌধুরী লোকরা গিফট উপরে নাম লেখা থাকায় সবাইকে নাম অনুযায়ী দিতে লাগলো। সবাই খুশিতে রাহেলা চৌধুরীকে ধন্যবাদ দিতে লাগলো। রাহেলা চৌধুরী আরাফের আম্মুর দিকে তাকাতে আরাফের আম্মু বলে, ওই রুমে আছে। ইয়ানার কথা শুনে সবাই হেসে দিলে আরাফের আম্মু বলে ওঠে, কানের নিচে বাজাবো। আমি সংসারে খেটে খেটে এই অবস্থা, আর ওই তো দেশের বাইরে থাকে। ওর লাইফস্টাইল আর আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। দোস্ত রুমে আছে, আরবকে ডাক দিচ্ছি। ডাক দেওয়া লাগবে না দোস্ত, আমার সাথে আয়। রাহেলা চৌধুরী আরাফের আম্মুর সাথে যেতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আরাফের আম্মু রুমে প্রবেশ করতেই আরাফ বলল, আম্মু, আমি একটা কথা অনেকক্ষণ ধরে ভাবছি। কি কথা? আর তুই কি করছিস এসব? আমি মামার সাথে দেশে বাইরে যাব, ওইখানে গিয়ে মামার সাথে কাজ করব আর পড়ালেখা করব। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সবার থেকে দূরে চলে যাওয়া বেস্ট। তোমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবো বলো? তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেও তোমাদের ঋণ শোধ হবে না। আমার মতো অবৈধ সন্তানকে এভাবে এখানে নিজের সন্তান হিসেবে বড় করেছো। আর একবার সাহায্য করো, 10 লাখ টাকা দিতে পারবে? আমি পরে তোমাকে এই টাকা ফিরিয়ে দিব। রাহেলা চৌধুরী কথাগুলো শুনে চোখের কোণায় পানি চলে আসলো। দরজার সামনে দাঁড়ালে আরাফ সামনে তাকাতে রাহেলা চৌধুরীকে দেখে বলল, ওনাকে আবার এখানে কেন নিয়ে এসেছো আম্মু? আরাফ আর কিছু বলতে যাবে, সাথে সাথে রাহেলা চৌধুরী জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আই এম সো সরি সোনা, আমি তোমাকে সবার সামনে থেকে লুকিয়ে রেখেছিলাম। আমি আর তোমাকে সবার সামনে থেকে লুকিয়ে রাখবো না, আমি সবাইকে জানিয়ে দিব তুমি আমার সন্তান। ছাড়েন, এখন যেমন আছি ভালো আছি। অবৈধ সন্তান হিসেবে পরিচয় হওয়া কোনো ইচ্ছে আমার নাই। আরাফ, তোমাকে আমি আমার সন্তান হিসেবে পরিচয় দিব। আমাকে যে যেমন ভাবার ভাবুক, এতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে আমার কাছে চাই, আমি তোমাকে আর আমার থেকে দূরে থাকতে দিব না। আবেগ দিয়ে দুনিয়া চলে না ম্যাম। আপনি অর্ধেক মানুষের আইডল। আপনি যদি সবার সামনে আমাকে সন্তান হিসেবে পরিচয় দেন, তাহলে সবাই আপনার স্বামীর খোঁজ করবে, আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে। আপনাদের এমনিতে শত্রুর অভাব নাই। বাদ দেন, আপনি এখন এখান থেকে চলে যান। আমি আর সমাজ কারো কথায় ভয় পাই না। আমি আমার সন্তানকে রিপ্রেজেন্ট করতে চাই। কে আমাকে কেমন ভাবলো ওইটা দেখার সময় আমার নাই। তুমি আমার সাথে চলো। আমি কোথাও যাব না। এইসব আবেগ নিজের কাছে রাখেন, আমাকে দেখাতে আসবেন না। ভালোবাসা আমার প্রতি থাকলে আমার খোঁজ খবর নিতেন, আমার কাছে আসতে। কিন্তু কোনোদিন তো আপনাকে দেখলাম না আমার কাছে আসা বা আমার খোঁজ নেওয়া। আরাব, তুই ভুল বুঝছিস। রাহেলা তোর খোঁজ খবর নিত। ওই শহরে যতদিন থাকতো ছদ্মবেশ নিয়ে তোর আশেপাশে থাকতো। তোর মনে হয় তোর একটাই ভালো আন্টি ছিল,
যে তোকে অনেক ভালোবাসতো ওটাই আর কেউ না, ওটাই রাহেলা চৌধুরী ছিল। আরাফ অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরীর চোখে পানি নিয়ে নিচের দিকে তাকালে আরাফ রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনাকে আমি অনেক মিস করছি, এখনও করি। আপনি আমাকে আগে কেন বলেন নাই? আপনি আমার আম্মু হন। আমি আগে জানলে কখনো কাউকে বলতাম না, বাট আপনাকে আম্মু হিসেবে তো জানতাম। আমি ভয় পেতাম তুমি আমাকে যে ভালোবাসো। আমি যদি সত্যি বলি, তুমি যদি আমাকে ঘৃণা করো, তাই আমি কখনোই প্রকাশ করি নাই। আপনি 4 বছর আগে আমাকে কিছু না বলে উধাও কেন হয়ে গেছিলেন? তুমি বড় হতে শুরু করেছিলে, সব কিছু বুঝতে শিখেছিলে। আমি তোমার সামনে যাওয়ার সাহস পাই নাই, তোমাকে দূর থেকে দেখে যেতাম। আপনি তো দেশের বাইরে গিয়েছিলেন, কবে এসেছেন? 3 ঘন্টা আগে এসেছি, এখানে 1 ঘন্টা হয়ে গেল এসেছি। আরাপ, তোর আম্মুকে বসতে দে। আমি ওনাকে আম্মু বলতে পারবো না। তোমাকে আমি জোর করব না, তোমার যেইটা ভালো লাগে তাই বলে ডেকো। আমি আপনাকে ভালো আন্টি বলে ডাকতাম, সেটাই বলে ডাকবো। আর আমাকে পরিচয় দিতে হবে না। সব শুনে রাগ হয়েছিল, কষ্ট হয়েছিল, বাট এখন আর হচ্ছে না। আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি। আমি আপনার উপরে রাগ দেখে ঘৃণা করে অতীত পরিবর্তন করতে পারবো না। আই অ্যাম সরি। কান্না করেন না, আমার কান্না দেখতে ভালো লাগে না। দুলা ভাই, আমি আরাফকে নিয়ে যাব। তোমার সন্তান নিয়ে যাবে, আমি কি বলবো? আপু, তোমার চোখে পানি। চোখে কিছু পড়েছে? আরাফ ওর আব্বুকে জড়িয়ে ধরতেই আরাফের আব্বুর চোখে পানি গড়িয়ে পড়ল। আরাফের আব্বু তাড়াতাড়ি করে মুছে বলল, তোমার আম্মুর সাথে চলে যাও, ওই অনেক কষ্ট করেছে, চলে যাও, আমাদের ভুলে যাও না। আরাফ ওর আম্মুর দিকে তাকাতেই দেখে চোখ পানিগুলো টলটল করছে। আরাফ কিছু বলতেই সাথে সাথে ওর আম্মু জড়িয়ে ধরে বলল, আরাপ, আমাদের ভুলে যাস না। আমাদের সাথে দেখা করবি তো? আমাদের ভুলে যাবি না তো? আব্বু আম্মু, তোমরা আমাকে ভয় দেখাচ্ছ, কিন্তু আমি তোমাদের ভুলে যাব তুমি ভাবলে কিভাবে? তোমাদের আমি বাবা মা হিসেবে জানি। আমি তোমাদেরকে বাবা মা হিসেবে সারা জীবন মনে রাখবো। আরাফ ওর আব্বু আম্মুকে বোঝালো। সবাই মিলে আরাফকে বিদায় দিল। আরাফ রাহেলা চৌধুরীর সাথে গাড়িতে উঠে পড়ল। আরাফ পিছনে তাকিয়ে থাকলো যতক্ষণ ওর আম্মু আব্বুকে দেখা গেল। চোখে আড়াল হইলে আরাফ সামনের দিকে তাকাতেই রাহেলা চৌধুরী বলে উঠল, খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট পেও না, তোমার যখন মন চাইবে তখনই তুমি ওদের সাথে দেখা করতে পারবে তো। আব্বুর চোখে পানি আমাকে কষ্ট দিচ্ছে। আব্বুকে কখনোই আমি কাঁদতে দেখি নাই, আজ প্রথম আমি আব্বুর চোখে পানি দেখলাম। কষ্ট পেও না দুলা ভাই, তোমাকে ভালোবাসে অনেক। 18 বছর ধরে তোমাকে লালন পালন করছে, কষ্ট তো হবেই, কিন্তু আমি তোমাকে বন্দি করে রাখবো না। তোমার যেইটা ভালো লাগবে তুমি তাই করো। দুইজন কথা বলতে বলতে চলে গেল। 1 ঘন্টা জার্নি করে গাড়িটা একটা বিশাল বাড়ির ভেতরে থামলো। গাড়ির দরজা খুলে দিল একদল বডিগার্ড এসেছে। আরাফ নামলো। আরাফ রাহেলা চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে হাত ধরে নামিয়ে দিল। রাহেলা চৌধুরী খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আমার কলিজার টুকরো। ওয়েলকাম। আরাফ রাহেলা চৌধুরীর সাথে হেঁটে যেতে লাগলো। আরাফ ভিতরে প্রবেশ করতে সাথে সাথে উপর থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। আরাফ অবাক হয়ে গেল। সামনে যত এগিয়ে যেতে লাগলো কাজের লোক সবাই ওয়েলকাম জানালো। সামনে গেছে একজন 50 থেকে 54 বছরের একজন মহিলা ফুলের তোড়া দিয়ে বলল, স্বাগত নানু ভাই। আরাফকে একে কে সবাই তোড়া দিয়ে স্বাগত জানাতে লাগলো। আরাফের খুশিতে সবাইকে ধন্যবাদ দিতে লাগলো। রাহেলা চৌধুরী বলে উঠল, আরাফ, আমার আব্বু আর আম্মু। আসসালামু আলাইকুম। আরাফ এক এক করে সবার সাথে কুশল বিনিময় করলো। সবাই আরাফকে বুকে জড়িয়ে নিয়ে আদর করলো, শুধু একজন বাদে। আরাফ বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম মামা। ওয়ালাইকুম আসসালাম। কথাটা বলে চলে গেল। একজন এসেছে আরাফের দিকে হাত বাড়িয়ে বলল, হাই ইয়াং ম্যান। আরাফ কুশল বিনিময় করলো। রাহেলা চৌধুরীর দিকে তাকাতেই পেছন থেকে একজন বলে ওঠে, আরাফ, উনি আমার মামা। ও আচ্ছা। ফুপি,
আমি আরফকে ওর রুমে নিয়ে যাই? যাও। আরাফ তুলির সাথে যেতে লাগলো। আরাফ যেতে লাগলো, হঠাৎ করে তুলি বলে ওঠে, আমাদের বাসা কেমন লেগেছে তোমার? দাদু বলেছে তোমার যদি এই বাসা পছন্দ না হয় তাহলে তোমার পছন্দ মতো বাসা বানিয়ে দেবে। জি আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে। আচ্ছা একটা কথা বলেন তো, আমি যে আসবো সবাই আগে থেকে জানতো? হ্যাঁ, সবাই জানতো। ফুপি 1 বছর আগে বলেছিল তোমাকে তো আগে নিয়ে আসার কথা, বাট তোমার তো 4 মাস পর 18 বছর পূর্ণ হবে। ওই পার্টিতে তোমাকে সবার সাথে পরিচয় করে দিবে। ও, আমাকে নিয়ে কোনো সমস্যা হয় নাই? সব কিছু কি জানে? আমার আব্বু শুধু তোমাকে মানতে নিতে পারেনি, কারণ রায়হান চাচুকে আব্বু সহ্য করতে পারে না। আর এই সব হয়েছে, ব্যাপারটা সবাই মেনে নিতে পারছিল না। হুট করে 6 মাস আগে সবাই মেনে নেয়, শুধু আমার বাবা বাদে। আচ্ছা কি সমস্যা ওনাদের সাথে? আমার আব্বু আর দাদু বড় দাদুর সাথে বিজনেসের পার্টনার ছিল, কিন্তু মাঝখানে বিজনেস নিয়ে ঝামেলা হয়, সেটাই নিয়ে মারামারি হয়ে গেল। দুজনের ফ্যামিলি নষ্ট, সম্পর্ক নষ্ট হয়ে যায়। এখন আবার ঠিক হয়ে গেছে, বাট আমার আব্বু ওদের দেখতে পারে না। ও আচ্ছা। আরাফকে রুমে নিয়ে গেল, তুলি সবকিছু দেখিয়ে দিল। তুলি চলে গেলে আরাফ আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। 3 মাস পর আরাফ খাবার খাচ্ছে সবার সাথে। আরাফের মামি বলে ওঠে, বাবা আসাও না, আমি আস্তে আস্তে মরে যাব। আমার ছেলে এত ঢঙ্গি, আল্লাহ, একদম বাবার মতো হয়েছে। রাহেলা বেগম কথাটা বলতে সময় মুখের দিকে তাকাতেই রাহেলা চৌধুরী চুপ হয়ে গেল। রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মাম্মা খাওয়াই দাও। নাও। রাহেলা চৌধুরী লোকমা খাওয়া দিতে লাগলো। আরাফ খেতে লাগলো। হঠাৎ করে আরাফের ফোন বেজে উঠলে আরাফ ফোনটা পকেট থেকে বের করে। চেনা নাম্বার দেখে বুকের ভিতরে কেঁপে উঠলো। আরাফ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? এতদিন পর কল দিলেন? কোর্টে আসো। কেন? ডিভোর্স কাগজ রেডি হয়ে গেছে, এসে সাইন করে দিয়ে যাও। আরাফের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে সবাই অবাক হয়ে গেল। আরাফকে কিছু বলবে, তার আগেই আরাফ বলে, ইনায়া সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না? আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল। ইনায়া বলে ওঠে, কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না, যত তাড়াতাড়ি আসবে তত ভালো। আমি ওখানেই যাচ্ছি। ইনায়ার সাথে সাথে ফোন কেটে দিল। আরাফের বুকের ভেতরে ব্যথা হতে লাগলো। আরাফ চোখ বন্ধ করে নিল। সবাই বলে উঠল, নানু ভাই কি হইল? ওই পাশে কে ছিল? হাসি খুশি আমার নানু ভাইটার কি হইল? কান্না কেন করছো? আরাফের ফোন বেজে উঠতেই আরাফ ভিডিও কলটা রিসিভ করে কান্না করতে করতে বলল, আম্মু আমার কষ্ট হচ্ছে। আমাকে কল দিয়েছিল, তুই কি যাবি? আম্মু আমার বড্ড কষ্ট হচ্ছে। আম্মু আমার সাথে কেন এমন করছে? আম্মু ওকে বললাম সিদ্ধান্ত পরিবর্তন করে নিতে, আম্মু ওই সোজা না করে দিল। আরাফ কথাগুলো বলে ফুপিয়ে কান্না করে দিল। রাহেলা চৌধুরী বুকে মোচড় দিয়ে উঠল। রাহেলা চৌধুরী বলে ওঠে, আরাফ কি হয়েছে? এভাবে কান্না কেন করিস বাপ? আরাফ কান্না বন্ধ কর, পিছনে তাকা। আরাফ পিছনে তাকাতে ওর আম্মুকে দেখে আরাফ উঠে দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আম্মু আমি ওকে ভালোবাসি। আম্মু আমার সাথে এমন অন্যায় করতে না করো না। আম্মু আমি ওকে ছাড়া বাঁচবো না। আম্মু আমি যে ওকে বড্ড ভালোবাসি। আম্মু ওকে তুমি বোঝাও না আম্মু, আমাকে যেন ওই ছেড়ে না দেয়। ওই বড়লোক ছেলেকে পটিয়ে নিয়েছে, বাদ দে, ও তোর সাথে বেইমানি করছে। আমি এটা বিশ্বাস করি না। আম্মু তুমি আমার জীবন নিয়ে খেলা করো না, আমি এসব মেনে নিতে পারছি না আম্মু। আমি তোকে মিথ্যা বলছি না, ওদের বিয়ের ডেটও ফেলছে। তুই ডিভোর্স দিলে 12 তারিখে ও বিয়ে করবে। আমার ছেলেকে কে ধোকা দিচ্ছে? রাহেলা তোকে আমি যা বলবো তুই জানি না কিভাবে নিবি। আমার সাথে একটু ওইদিকে আসবি? আম্মু তুই থাক, আমি আসছি। আরাফের আম্মু রাহেলা চৌধুরীকে নিয়ে দূরে গেল। প্রথম থেকে সবকিছু খুলে বললে রাহেলা চৌধুরী রাগে হাত মুঠো করে নিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, এখানে আরাফ তোকে এত সাপোর্ট করছে,
তারপর ওই কিভাবে ধোকা দিতে পারে? ওরা আমার প্রতিশোধে আরাফের উপর খাটাচ্ছে। ও জানে আমরা আরাফকে বেশি ভালোবাসি, আরাফ কষ্ট পেলে আমরাও পাবো, সেটাই জন্য এমন করলো। এমনকি ও আরাফের বাচ্চাটাকেও গতকাল নষ্ট করে দিয়েছে, যে আমি আরাফকে বললে ও আরো কষ্ট পাবে। হোয়াট? বাচ্চাকেও নষ্ট করেছে? ওই মেয়েটা কি মানুষ নাকি অন্য কিছু? কি বলবো, ও যা শুরু করছে। ওই মেয়ের সাথে কথা বলতে হবে না। কোর্টে গেছে। আরাফের ফোন বেজে উঠলে আরাফ চলে গেল। আরাফ বাইক থেকে সোজা কোর্টে চলে গেল। কোর্টে গেলে দেখে ইনায়ার পাশে একটা ছেলে। ইনায়া ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাসছে। ছেলেটা ইনায়ার কোমরে হাত দিতেই আরাফ গিয়ে বলল, ইনায়া, আরাফ তুমি এসেছো? ইয়ানা চলো ভিতরে। আমি তোমাকে ডিভোর্স দিব না। তাহলে আমি কেস করব। যা ইচ্ছা করো। দেখ, মেজাজ গরম করিস না। আমাকে ডিভোর্স দিবি মানে দিবি। আমি ওকে বিয়ে করব, ওই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? কবে থেকে ওনার সাথে আছো? বয়ফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। 4 বছরের ভালোবাসার ভিতরে তুই এসে আমাকে জোর করে বিয়ে করেছিলি। কি 4 বছরের ভালোবাসা? হ্যাঁ। আরাফ কয়েক পা পিছিয়ে গেল। ইয়ানার আম্মু বলে ওঠে, আরাফ, আমার মেয়েকে ওর মতো থাকতে দাও। আমি চাই না আমার মতো আমার মেয়ের জীবন নষ্ট হোক। যেখানে ভালোবাসা থাকে না সেখানে টিকে থাকা কঠিন। এখন সময় আছে, ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার চাচুকে বিয়ে করেছিলাম, কিন্তু ওই ভালোবাসতো তোমার খালামণিকে। দিন শেষে আমি ব্যর্থ হয়ে গেছি। তাই আমি চাই না আমার মেয়ে তোমার সাথে থাকুক। ওই তোমাকে ভালোবাসে না, ওই তোমাকে ছোট ভাইয়ের মতো দেখতো। চল, সময় হয়ে গেছে। আরাফ আর কিছু বলল না। আরাফ ইনায়ার সাথে ভিতরে চলে গেল। ইনায়া পেপারে সাইন করে দিল। একসাথে 3টে সাইন করে দিল। ইনায়ার চোখে মুখে যে খুশি, আরাফ ওর হাসি মাখা মুখটার দিকে এক পলকে তাকিয়ে থাকলো। ইনায়া ওর বয়ফ্রেন্ডের বাহু ধরে বলল, ধরে সাইন করে দাও। সাইন করে দে। আম্মুর কথা শুনে ইনায়া সবই পিছনে তাকালো। আরাফ পাশ রাহেলা চৌধুরীকে দেখলো। রাহেলা চৌধুরী আরাফের কাঁধে হাত দিল। রাহেলা চৌধুরী হাত ধরে ইনায়ার আম্মু বলল, রাহেলা, সাইন করে দে। যে থাকতে চায় না তাকে জোর করে রাখতে হয় না। সাইন কর তাড়াতাড়ি, আমাদের বেশি সময় নাই। ইনায়া কথাগুলো বলে ওর বয়ফ্রেন্ডের দিকে তাকালে ওর বয়ফ্রেন্ড ওর মুখের সামনের চুলগুলো সরিয়ে দিল। আরাফ একের পর এক কাজ সাইন করে দিল। আরাফ ইনায়ার দিকে পেপার দিয়ে বলল, আপনাকে মুক্ত করে দিলাম। আজ থেকে আপনি আমার জন্য বেগানা নারী। আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে ছোট থেকে আদর করে বড় করার জন্য। অভিনন্দন আপনাদের নতুন জীবনের জন্য। ধন্যবাদ, দোয়া থাকলো এসেছো। ইনায়ার কথাগুলো বলে ওর বয়ফ্রেন্ড সাথে হেসে বের হয়ে গেল। ইনায়ার আম্মু বলে ওঠে, আরাফ, আমাকে ক্ষমা করে দিও। আমি কখনোই ভাবতে পারি নাই আমার মেয়ের সরল চেহারার আড়ালে ভয়ঙ্কর একটা রূপ আছে। তুমি ভালো থেকো, ওর মতো ও থাক। আমার কোনো রাগ নাই, ভালো লাগছে তাকে মুক্ত করে দিতে পেরে। তার মুখে এত সুন্দর হাসি দেখতে পেলাম। আমি তার হাসি সবসময় দেখতে চেয়েছিলাম, আজ দেখে নিলাম। এতে আমি গর্বিত। ভালো থাকবেন। আরাফ কথাটা বলে বের হয়ে গেল। আরাফ বাইক নিয়ে যেতে লাগলো। বাইকের পাশ দিয়ে ইনায়ার সাথে ওর বয়ফ্রেন্ড রোমান্টিক দৃশ্য দেখে আরাফের বুকটা যেন ফেটে যাচ্ছে। আরাফ বাইক সামলাতে না পেরে অ্যাক্সিডেন্ট করলো। 4 ঘন্টা পর আরাফ জ্ঞান ফিরেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। রাহেলা চৌধুরী কথা শুনে রাইহান চৌধুরী আরাফের পাশে বসে হাত ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি ঠিক আছো আব্বুজান? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার আব্বু আঙ্কেল না। মামা হন, আব্বু কেন হবেন? আর আপনি এখানে কি করেন? আমি এখানে কি করছি? আরাফ, উনি তোকে এখানে নিয়ে এসেছে। তুই ওনার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছিলি, উনি রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছে। আপনার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা। আমার উপরে রেগে আছো আমি জানি। আমি জানতাম না আমার একটা সন্তান আছে। আমি আগে জানলে আমি তোমাকে দূরে রাখতাম না। ওইসব কথা শোনার সময় নাই। আম্মু, বাসায় যাব। হাসপাতালে থাকতে আমার ভালো লাগে না।
আরাপ, কেমন আছিস? ভালো, তুই কেমন আছোস? এখানে কি করছোস? তোর সাথে কিছু কথা ছিল। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওনাদের তো চিনলাম না। আমার মামা লাগে, আর উনি আমার ভালো আন্টি। ভালো আন্টি? হুম। আন্টি, আমাকে চিনতে পারছেন? আমি আরাফের বেস্ট ফ্রেন্ড রাকিব। বড় হয়ে গেছো, চেনা যাচ্ছে না। অনেকদিন পর দেখা। হ্যাঁ, আচ্ছা, তোমরা কথা বলো, আমরা বাহিরে যাচ্ছি। সবাই বাহিরে গেলে আরাফের কাছে এসেছে বলল, আরাফ, ইয়ানা আপু বাচ্চা নষ্ট করা মেডিসিন নিয়ে গেছে। তোদের ভিতরে সম্পর্ক কি ঠিক আছে? আমাদের ডিভোর্স হয়ে গেছে। ভালো করছস। ইয়ানা আপুর ব্যাপারে অনেক কিছু জানি, তোকে বলতে ভয় পেতাম। আরাফ আপুকে তোকে ভালোবাসে না, ওনার বয়ফ্রেন্ড আছে, উনি ওনার সাথে লিভিংও থাকছে 2 মাস। থাক, বাদ দে। ডিভোর্স হয়ে গেছে, তার ব্যাপারে কথা বলে লাভ নাই। তুই এখানে কি করস? এই হাসপাতালে কাজ পেয়েছি। ও আচ্ছা। আরাফ কথা বলতে লাগলো। 1 ঘন্টা পর আরাফকে নিয়ে চলে গেল। বাসায় গেলে সবাই আরাফের কাছে আসলো। আরাফ সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে গেল। সন্ধ্যার দিকে আরাফকে ধরে নিচে নিয়ে আসলে আরাফ অবাক হয়ে গেল। আরাফ দেখতে পেল রাইহান চৌধুরীর সাথে তার আব্বু আর কিছু মানুষ বসে আছে। সাথে তাদের সামনে রাহেলা চৌধুরী বসে আছে। আরাফ নিচে নামতে রাইহান তাড়াতাড়ি করে রাইহানকে ধরে বলল, আব্বু, আমার ছেলে আরাপ, তোমার দাদু দাদিমা, তোমার বড় ফুপি, বড় চাচু চাচি, আর এইটা বোন। আসসালামু আলাইকুম। আরাফের সালাম নিয়ে আরাফের দাদা দাদি চাচা চাচি এসে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার দাদু ভাই তো একদম রায়হানের মতো হয়েছে। হ্যাঁ, একদম রায়হানের কপি। যাই হোক দাদু ভাই, তুমি আর ওদের উপরে রাগ করো না। আমরা ওদের বিয়ে দিয়ে দেব 10 দিন পর বিয়ে। সবার সাথে কথা বলতে লাগলো। 10 দিন পর আরাফের চাচাতো বোন মীরা বলে ওঠে, চাচু, আমি আরাফকে বিয়ে করব। আমার আরাফকে পছন্দ হয়েছে। আমাকে যদি বিয়ে না দাও, আমি তোমাদের বিয়ে হতে দেব না। আপু এসব কি বলেন? চুপ, কিসের আপু? বউ বলে বউ। মীরা দাদু ভাই, সব কিছু নিয়ে মজা করা ঠিক না কিন্তু। আমি মজা করছি না, আমি ওকে বিয়ে করব। হয় বিয়ে দিবে, আর না হয় আমি তোমার ছেলের বিয়ে হতে দিব না। চাচু, আমি যা বলি তাই কিন্তু করি। মীরা, পাগলামি করো না, আরাপের বড় কিন্তু তুমি। ওই 7 বছরের বড় মেয়েকে বিয়ে করেছিল, আর সেখানে আমি ওর 4 বছরের বড়। আরাফ আমাকে বিয়ে করবে নাকি আমি কান্না শুরু করব? আপু, এইটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। আপনাকে আমি আপু হিসেবে আপনার সাথে মিশেছি, আপনার সাথে ভালোভাবে কথা বলছি, আপনাকে বোঝার চেষ্টা করছি। এর মানে এই না যে আপনাকে আমি পছন্দ করছি। আমি অত কিছু জানি না। আমি তোমাকে বিয়ে করব যেহেতু বলেছি, সেহেতু করবই। আমি তোমাকে না পেলে আর কাউকে পেতে দিব না। আরে আজব তো, মাথায় সমস্যা আছে নাকি? আরাফ কথাটা বলে রেগে সোফা থেকে উঠে পড়ল। মীরা আরাফের রাগ দেখে মীরা আরাফের কাছে এসে গাল ধরে বলল, ও মা গো, আমার বাবুটা রাগ করলে কত কিউট লাগে। ধ্যাত। মীরা, দাদু, চাচু, আমি যা বলছি তাই করো, না হলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। এতক্ষণ ধরে কথা বলছি, ভালো লাগছে না। দেখো, আরাপ তোমাকে আপু হিসেবে দেখে অলরেডি ওই আঘাত পেয়েছে, সেখানে এভাবে তুমি এমন করছো, ওর কেমন লাগছে? আমাকে বিয়ে করলে আমি তোমার ছেলেকে ভালো রাখবো, আমি ওকে কষ্ট পেতে দিব না। আরাফের মতো ছেলে ওই মেয়ে ছেড়ে দিয়ে ভুল করছে, ওই খাঁটি হীরা চিনতে পারে নাই। আমি ওকে সুযোগ হাতছাড়া করতে চাই না। আরাফ, আমাকে একবার সুযোগ দাও, আমি তোমাকে আঘাত করব না। মীরার চোখের দিকে তাকাতে মীরার চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিল। মীরা পাগলামি করতে লাগলো, জেদ ধরতে লাগলো। রাইহানকে বাসা থেকে বের হতে দিল না। মীরার পাগলামি বেড়ে গেলে আরাফ বিরক্ত হয়ে বলল, বিয়ে করব, এখন আব্বুকে যেতে দাও প্লিজ। সত্যি করবে তো? হ্যাঁ, করব। উফ, ওকে, থাকো, আমি পৌঁছে যে আসছি। আরাফ মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, ধ্যাত, কি বললাম? ওই তো সত্যি বউ সাজতে চলে গেল। রায়হান বলে ওঠে, আরাপ ওই জিদ্দি, বাট ওই অনেক ভালো মেয়ে।
ওকে বিয়ে করলে ঠকবি না রে বাপ। কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে যেতে দিচ্ছে না। আম্মু মীরাকে কেমন লাগে তোমার? মিষ্টি একটা মেয়ে, ওকে কেমন লাগবে? সবার অনেক ভালো লাগবে। আমি বিয়ে করতে চাচ্ছি। সত্যি? হুম। এটা তো গুড ডিসিশন। আরাফ কথা বলতে লাগলো। আরাফ আর রাইহানকে নিয়ে চলে গেল। 1 ঘন্টা পর 4 জনের বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হইলে মীরা আরাফের বাহু জড়িয়ে ধরে বলল, তোমাকে পেয়ে গেলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মীরা আরাফের বাহু জড়িয়ে ধরে বসে থাকতে লাগলো। রাত 1টার দিকে বাসর ঘরে আরাফ প্রবেশ করলে। অতীত ভুলে যা, ওই তোর কখনোই ছিল না। ভবিষ্যৎ নিয়ে ভাব, মীরা তোর স্ত্রী। কি ব্যাপার, আমার ঘোমটা খুলে মুখ দেখবে না নাকি? মীরা ঘোমটা দিয়ে খাটের পাশে, আরাফ মীরার ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার বর কত কিউট। কথাটা বলে আরাফের ঠোঁটের কাছে এগিয়ে যেতে লাগলো। আরাফ মুখ সরিয়ে নিলে মীরা ঘাড় ঘুরিয়ে সোজা করে দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মীরা আরাফের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে আরামে চুষতে লাগলো। মীরা আরাফকে খাটের উপরে ফেলে দিয়ে আরাফের 2 হাত খাটের উপরে চেপে ধরে কিস করতে লাগলো। আরাফ নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো। আরাফ মীরার ওপরে ঝাঁপিয়ে পড়লো। 2 জন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। 2 জন অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। মীরা আরাফের বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে আরাফের মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে বুকে নিয়ে এক্সের কথা ভাবো নাকি? কই, কার কথা ভাবছি? আমি কিন্তু অনেক জেলাসি। আমি সব মেনে নিতে পারি, কিন্তু আমার প্রিয় মানুষকে আমি 1%ও কাউকে দিতে পারবো না। যা আমার তা শুধুই আমার। মীরার কথা শুনে আরাফ মুচকি হাসি দিয়ে মীরার কোমর ধরে নিজের দিকে আরো একটু উপরে তোলে। ঠোঁটে কিস করে বলল, ওকে ম্যাম, বুঝে গেছি। চলেন আর একটু আদর করি। আরাফ কথাটা বলে মীরার উপরে ঝাঁপিয়ে পড়ল। মীরাও আরাফের উপরে ঝাঁপিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আরাফ দেখে মীরা ওর দিকে তাকিয়ে আছে। আরাফ লাফ দিয়ে উঠলে মীরা বলল, এভাবে লাফ দিয়ে উঠলে কেন? আমি আমার কিউট বরকে দেখছি, একটু কিস করব, তার আগে উঠে পড়লে। সরি। থাক। মীরা মন খারাপ চলে যেতে নিতে যাবে, সাথে সাথে আরাফ হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে শাড়ির আঁচলের ভেতর দিয়ে পেটে হাত দিল। মীরা কেঁপে উঠল। আরাফ মীরার কাঁধে থুতনি রেখে ঘাড়ে কিস করতেই মীরা কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল। আরাফ ঘুরিয়ে খাটের উপরে ফেলে যেই ঠোঁটের দিকে এগিয়ে যাবে সাথে সাথে দরজা নক করার শব্দ হলো। মীরা রাগে বলল, ওই কে রে? বৌমা, আমি তোমার শাশুড়ি। মীরা ভ্যাবাচাকা খেয়ে গেল। মীরা তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে বলল, সরি শাশুড়ি আম্মু। আরে বাবা, সরি বলতে হবে না। আমি শুনেছি আমার বৌমার মাথা তার মাঝে মাঝে ছিঁড়ে যায়। শাশুড়ি আম্মু, আপনিও। মীরার মুখের ভঙ্গি দেখে আরাফ ওর আম্মু হেসে দিল। ওদের হাসি দেখে মীরাও হেসে দিল। আরাফের আম্মু বলল, আরাফ, আমাদের বাসায় যেতে হবে। আম্মু কিছুদিন থেকে যাও। শাশুড়ি আম্মু থেকে যান না। তোমার শ্বশুরের ব্যবসার চাপ বেশি, বেচাকেনাও অতিরিক্ত হচ্ছে। ওদের তো রান্না করে দেওয়া লাগবে, কাজ আছে রে মা। ফ্রি হইলে চলে আসবেন কিন্তু। ওকে আমার দুষ্টু বৌমা। আচ্ছা শোন, আমার বৌমার খেয়াল রাখিস। আচ্ছা আম্মু, সাবধানে যাও। আরাফ নিচে গেল। মীরা আরাফ সবাইকে বিদায় দিয়ে দিল। আরাফ ভিতরে আসতেই রাহেলা চৌধুরী বলে ওঠে, আরাফ, আম্মু বলো। বিয়ে করেছো ভালো কথা, আজ থেকে পড়াশোনায় মনোযোগ দাও। আর মীরা, তুমি নিজেও পড়াশোনার দিকে ফোকাস করো। চাচু, তোমার বউ এমন ফালতু কেন? কোথায় বলবে? বৌমা আরাফ, তোমাদের জন্য হানিমুনের টিকিট কেটেছি, চলে যাও। মীরার কথা শুনে আরাফ তাড়াতাড়ি করে মুখ চেপে বলল, যেমন চাচা তেমন ভাতিজি। রায়লা, তুমি সব সময় খালি আমাকে বেহায়া বলতে, এখন আবার আমার ভাতিজিকে বলছো? রায়হানের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। রাহেলা চৌধুরী রাগী লুক নিয়ে তাকাতে রায়হান মাথা নিচের দিকে করে তাকালো। মীরা আরাফের হাত সরিয়ে দিয়ে বলল,
বাঙালি শাশুড়ি যে জীবনেও ভালো হয় না তার প্রমাণ তুমি ফুপি। ছেলের সাথে দেখে ভালো লাগছে না তোমার, তাই না? হুম। রাহেলা চৌধুরী কিছু বলতে যাবে, সাথে সাথে আরাপ মীরাকে কোলে নিয়ে যেতে লাগলো। মীরা নামার চেষ্টা করতে লাগলো। মীরার আম্মু বলে ওঠে, ছোট কিছু মনে করিস না বোন, ওই একটু এমনই, যা বলার সোজা সাপটা বলে দেয়। রাইহান বলে ওঠে, ওই সরল, রাগ করো না, ওর মুখে যা আসে ওই তাই বলে দেয়, কিন্তু অনেক মনের দিক থেকে অনেক ভালো। আমি জানি, বাট ওদের সামনে নরম হওয়া বন্ধ করো। আরাফ ও অনেক ফাজিল আর মিশুক টাইপের। আমার বড় ভাইয়ের মতো মানুষের মন গলিয়ে ফেলেছে। কি বলো, তার জন্য তো বলি। বড় ভাইও এত আরাপের কথা কেন যে জিজ্ঞেস করছিল। সবাই কথা বলতে লাগলো। আরাপ মীরাকে রুমে নিয়ে গিয়ে খাটে ফেলে দিয়ে বলল, বোকা মেয়ে বড়দের সামনে উল্টাপাল্টা কথা বলো কেন? যা বলছি ঠিকই তো বলছি। শাশুড়ি হয়েছে দেখে নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমার সাথে গম্ভীর হয়ে কথাও কেন বলবে? আমার ওই শাশুড়িটা ভালো। আরে বাবা, আমার মুখ ওই রকম রাগী টাইপের, অফিসের বস টাইপের। আমিও তার বৌমা। আচ্ছা থাকো, গোসল করে নেই, তারপর তোমার যা ইচ্ছা মন চাই বলো, আমি শুনবো। আরাপ কথাটা বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে মীরা আরাফের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমাকে অনেক হট লাগছে, আসো আদর করি। মীরা কথাগুলো বলে যেই আরাফের কাছে এসেছে কিস করতে যাবে, সাথে সাথে ওর ফোন বেজে ওঠে। মীরা ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বলল, জান, আমার একটা ছেলে ফ্রেন্ডদের পার্টি রাখছে, ওইখানে যাব। তুমি কি বলো? যদি অনুমতি দাও তাহলে যাব। ছেলে মানুষ কয়টা আর মেয়ের মানুষ কয়টা? আমার স্কুল কলেজ ফ্রেন্ড সবাই থাকবে। তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। না, আমি যাব না। তোমাদের ফ্রেন্ডদের মধ্যে আমি গিয়ে কি করব? তুমি গেলে কোনো সমস্যা হবে না। আরে না, যাও। আর আসবে কখন? বিকালে আসবো। দিনের বেলায় পার্টি? পার্কে যাব, ওইখানেই করা হবে। আর রাতের বেলা ওর ফ্যামিলির সাথে সময় কাটাবে। আচ্ছা ঠিক আছে, যাও। মীরা খুশিতে জড়িয়ে ধরে চুমু দিল। আরাপ কপালে চুমু দিল। মীরা রেডি হতে চলে গেল। আরাপ বের হয়ে গেল 6 বছর পর। জান, তোমার মেয়ে আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে। পাপ্পা যাবে একই কথা বারবার বলছে। জান, আমার মেয়ের উপরে রাগ না দেখে অফিসে আসো। আজ প্রথম দিন তোমার। আজকে যদি আমরা যাই সবাই বলবে কি? রাখো তো, কে কি বললো ভেবে লাভ নাই। আয়াতকে নিয়ে চলে আসো। আচ্ছা। মীরা আয়াতকে রেডি করে বের হয়ে গেল। এইদিকে আরাফ অফিসে বসে ওর জন্য অ্যাসিস্ট্যান্ট বাছাই করছে। এক এক করে সবার ইন্টারভিউ নিতে লাগলো। হঠাৎ করে একজন অনুমতি নিয়ে প্রবেশ করতেই আরাফ কণ্ঠ চেনা লাগলে সামনের দিকে তাকাতেই চমকে গেল। আরাফকে দেখে সামনের মানুষ চমকে উঠলো। আরাফকে কিছু বলতে যাবে তখনই ম্যানেজার বলে ওঠে, স্যার আপনি তাহলে ইন্টারভিউ নেন, আমি তাহলে নিচে গেলাম। ওকে যান, আপনি বসেন। আরাফের কথা শুনে মেয়েটা বসলো। আরাফ জিজ্ঞেস করলো, আপনার নাম এবং বর্তমান অবস্থা? ধন্যবাদ স্যার, আমার নাম মোসাম্মদ ইয়ানা তালুকদার। আমি বর্তমানে ঢাকা মিরপুরে বসবাস করছি। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি ডিগ্রি সম্পূর্ণ করেছি। পড়াশোনার পাশাপাশি আমি সবসময় নিজেকে নতুন কিছু শেখার মধ্যে রাখতে পছন্দ করি। বর্তমানে আমি একজন ফ্রেশার হিসেবে আমার ক্যারিয়ার শুরু করার জন্য একটি ভালো সুযোগ খুঁজছি, যেখানে আমি আমার পরিশ্রম এবং শেখার আগ্রহকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখতে পারি। আমি কম্পিউটার চালনায় সাধারণ জ্ঞান রাখি এবং যে কোনো কাজ দ্রুত আয়ত্ত করার ক্ষমতা রাখি। আরাফ ইনায়ার ফাইল দেখতে লাগলো। আরাফ ইয়ানার দিকে তাকিয়ে বলল, গুড। আপনি কেন এই কাজটিতে আগ্রহী এবং আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমি মনে করি এই পদের জন্য আমি উপযুক্ত, কারণ প্রথমত শেখার প্রবল ইচ্ছা। আমার কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই সত্য, কিন্তু আমার কিছু নতুন দ্রুত আয়ত্ত করার দক্ষতা ক্ষমতা আছে। আমি এই কাজটিকে কেবল একটি চাকরি হিসেবে নয়, বরং শেখার একটি বড় সুযোগ হিসেবে দেখছি। দ্বিতীয়ত কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। আমি শুরু থেকে খুব পরিশ্রমী এবং যে কোনো কাজ নিখুঁতভাবে শেষ করতে পছন্দ করি।
যেহেতু আমি ক্যারিয়ারের শুরুতে আছি, তাই আমার পুরো মনোযোগী এবং শক্তি আমি এই কাজের পিছনেই দিতে পারবো। তৃতীয়ত, কাজের সহায়তা। একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার প্রতিদিনের ছোট বড় কাজগুলো, যেমন ফাইল গোছানো, ডাটা এন্ট্রি বা শিডিউল সামলানো, আমি খুব দায়িত্ব নিয়ে করতে পারবো। এতে আপনার কাজের চাপ কমবে এবং আপনি আপনার মূল কাজগুলোতে বেশি সময় দিতে পারবেন। আমি বিশ্বাস করি আমার সততা এবং সময়ানুবর্তিতা দিয়ে আমি খুব দ্রুত আপনার একজন নির্ভরযোগ্য সহকর্মী হয়ে উঠতে পারবো। আরাফ আর কিছু বলতে যাবে, সাথে সাথে পাপ্পা মাম্মা আমাকে বকা দিয়েছে, তুমি মাম্মাকে বকা দিয়ে দাও। আরাফ মেয়েকে চুমু দিয়ে বলল, তাই জান, আমার মেয়েকে তুমি বোকা কেন দিয়েছো? আমার ভুল হয়ে গেছে মিস্টার আরাফ চৌধুরী, আমাকে ক্ষমা করে দেন। দিব না কিস না করলে? আরাফের কথা শুনে ওর মেয়ে গাল পেতে দিয়ে বলে, আমাকেও দিতে হবে। মীরা কাছে এগিয়ে গিয়ে বলল, লজ্জা শরম দুইজন পালো, ইন্টারভিউ নিচ্ছ নাকি? ইনায়ার দিকে তাকাতেই দেখে ওর চোখ পানিতে ছলছল করছে, যে কোনো মুহূর্তে টপ করে গড়িয়ে পড়বে। আরাফ মীরার দিকে তাকিয়ে পড়ে ইনায়ার দিকে তাকিয়ে বলল, যান। আচ্ছা আপনি যান, আমাদের লোক আপনার সাথে পরে যোগাযোগ করবে। স্যার, এটা আপনার মেয়ে আর আপনার ওয়াইফ? আমি কি একবার কোলে নিতে পারবো, যদি কিছু মনে না করেন? সরি ম্যাম, বেশি বলে ফেললাম, আমার মতো সাধারণ মানুষ। আরে আপু, কোলে নেন, সমস্যা নাই। আপনি মনে হয় আমার মতো বাচ্চাদের পছন্দ করেন। ইনায়া অনুমতি পেয়ে আয়াতকে কোলে নিয়ে সারা মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়াত ইনায়ার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আন্টি কান্না করেন না, আমি কি আপনাকে ব্যথা দিয়েছি? আই এম সরি আন্টি। ইনায়ার আয়াতের কথা শুনে বলল, না সোনা, তুমি আমাকে ব্যথা দাও নাই, আমার চোখে কিছু পড়েছে সোনা। তোমার নাম কি? মীরা কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ মীরার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরলো। মীরা লজ্জায় কিছু বলবে, তখনই আয়াত বলে, আমার নাম নৌরিন চৌধুরী আয়াত। আয়াতের কথা শুনে ইনায়া অবাক হয়ে আরাফের দিকে তাকালে দেখে আরাফ মীরার সাথে দুষ্টুমি করছে। ইনায়া কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তুমি যেমন মিষ্টি, তোমার নামও তেমন মিষ্টি আম্মু। ইনায়ার কথা শুনে আয়াত হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ আন্টি। আপনার নাম কি? ইয়ানা তালুকদার। ইনায়ার তালুকদার নাম শুনে মীরা চমকে উঠল। মীরা আরাফের থেকে সরে গিয়ে বলল, নাজমুল চাচুর মেয়ে ইনায়া তালুকদার। মীরার কথা শুনে ইনায়া অবাক হয়ে গেল। ইনায়া বলে ওঠে, জি ম্যাম। এভাবে তাকাও না আমার দিকে। আয়াত আম্মু, আমার কাছে আসো। মীরা কিছু বলবে, তখনই রাহিলা চৌধুরী কল দিলে মীরা বলে ওঠে, আমি আসছি, শাশুড়ি আম্মু কল দিচ্ছে। আয়াত আপুর কাছে যাবে নাকি থাকবে? আয়াত বলে ওঠে, এই আন্টিকে আমার অনেক ভালো লাগছে, আমি থাকি, তুমি যাও, আমি পরে যাই। মীরা রাগে গজগজ করতে করতে চলে গেল। ইনায়া আরাফের দিকে তাকালে আরাফ ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে লাগলো। ইনায়া বলে ওঠে, আরাফ, আমাকে ক্ষমা করে দিও, তোমার স্ত্রী অনেক ভালো, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি একটা বউ আমার। আপনার হাজব্যান্ড কেমন আছে? আর কয়টা বাচ্চা? মামা তো হয়ে গেছে, তাই না? আমাকে কি আজও ভালোবাসো? নওরিন, তো আমি তোমার সন্তানের নাম রাখতে চেয়েছিলাম। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর নওরিন আমার স্ত্রী রাখছে তার বেস্ট ফ্রেন্ডের নামের সাথে মিলিয়ে। ও আচ্ছা, তোমাদের সুখী ফ্যামিলি দেখে ভালো লাগছে। আরাফ, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম। তোমার চোখের পানি আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আম্মু, ভালো থেকো। কপালে চুমু দিয়ে উঠে চোখের পানি ফেলতে ফেলতে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। কথা আছে না, পাপ পাপকেও ছাড়ে না। আরাফ, তোমাকে কষ্ট দিয়ে আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমি অনেক বড় ভুল করেছিলাম, আমাদের সন্তানকে আমি হত্যা করেছিলাম। ওই জানোয়ারের কথাই যদি আমি আমার সন্তানকে নষ্ট না করতাম, তোমার সাথে যদি সেদিন সংসার করতাম, তাহলে আজ আমাদের এমন সুন্দর একটা সংসার হইতো। আমি লোভে পড়ে আমি আমার জীবনটা ধ্বংস করে ফেলেছি। না পেলাম সংসার, না পেলাম মা হওয়ার সুযোগ, আর না পেলাম স্বামীকে। লোভে পাপ, পাপে মৃত্যু, কথাটা সত্যি। ইনায়া কথাগুলো বলতেই চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। মীরা পাশ দিয়ে কেবিনে ঢুকলো। ইনায়া পিছনে তাকাতেই দেখলো আরাফ
আয়াতকে কোলে নিয়ে কথা বলছে আর মীরা ওদের পাশে দাঁড়িয়ে দুইজনের কথা শুনছে আর হাসছে। ইনায়া মীরার জায়গায় নিজেকে কল্পনা করতে মুখে হাসি ফুটলে বাস্তবে মীরাকে দেখে হাসি মলিন হয়ে গেল। ইনায়া চলে গেল। আরাফ মীরার কপালে চুমু দিয়ে বলল, অফিস আর করবো না, চলো ঘুরতে যাই দুজন। শাশুড়ি আম্মুর থেকে ছুটি নিয়েছি। আরাফ ল্যাপটপ বন্ধ করে আয়াতকে কোলে নিয়ে মীরার সাথে বের হলো। মাঝ রাস্তায় গেলে মানুষের ভিড় দেখতে পেল। আরাফকে মীরা বলল, দেখো তো কি হয়েছে, এত ভিড় কেন? ওয়েট দেখছি। আরাফ গাড়ি থেকে নেমে মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতে আরাফ চমকে উঠল। আরাফ দৌড়ে গিয়ে ইনায়াকে ধরে বলল, ইনায়া চোখ খুলো, ইনায়া ওঠো। ইনায়া আরাফের কণ্ঠ শুনে চোখ খুলতেই আরাফকে দেখে মুখে হাত দিয়ে বলল, আরাফ তুমি এসেছো? আরাফ আমাকে ক্ষমা করে দিও। ইনায়া চোখ খুলে রেখো, তোমার কিছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। আরাফ কোলে তুলে নিতে যাবে, সাথে সাথে ইনায়া বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কোলে মৃত্যুবরণ করতে চাচ্ছি, এটাই আমার সৌভাগ্য। ইনায়া এসব কি বলো, কিছু হবে না তোমার। আরাফ কান্না করতে করতে ইনায়াকে কোলে নিয়ে দৌড়ে গাড়ির কাছে যেতেই মীরা কিছু বলবে তার আগেই ইনায়া বলে ওঠে, আই লাভ ইউ আরাফ। কথাটা বলে হাসি মুখে শরীর ছেড়ে দিল। ইনায়া চোখের কোনায় জমাট বাঁধা পানিটা আরাফের হাতে গড়িয়ে পড়লো। ইনায়ার নিথর দেহের দিকে তাকিয়ে আরাফ হাঁটু গেড়ে বসে পড়লো। আরাফের চোখের কোনায় পানি গড়িয়ে ইনায়ার মুখের উপরে পড়লো। মীরা ইনায়ার চোখ দুটো বন্ধ করে দিল। স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র, বিয়ের পরে হারাম রিলেশন কখনোই আপনাকে সুখ দিবে না। স্বামী হন বা স্ত্রী, একটাই কথা মাথায় রাখবেন, পরকিয়া করে কখনোই ভাবেন না যে আপনি সুখী হবেন। পাপ তো পাপই, কখনোই ভালো কিছু বয়ে আনবে না।